আমরা একটা বোর্ডে স্ক্র্যাচ করেছিলাম একদিন, মনে আছে কিনা, যে ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের তিনটা পার্টে কাজ করতে হয়: ফ্রন্ট এন্ড, HTML CSS জাভাস্ক্রিপ্ট, সার্ভার ল্যাঙ্গুয়েজ PHP, আর ইনফরমেশনগুলো অর্গানাইজভাবে স্টোর করা হবে কোথায়? ডেটাবেস সার্ভারে, রাইট? ডেটাবেস সার্ভারগুলোতে ইনফরমেশনগুলো স্টোর করতে হবে। তো ডেটাবেস সার্ভারের অ্যাক্সেসের জন্য আমরা MySQL বলছি, রাইট? MySQL এর কথা বলছি যে আমাদের ডেটাবেস সার্ভার হিসেবে কাজ করবে কে? MySQL আর MySQL। সো MySQLটা হচ্ছে সবচেয়ে লাইট ওয়েট এবং খুব দ্রুত গতির একটা ডেটাবেস সার্ভার। ওকে, এর আপডেটেড ভার্সন এসেছে MySQL i, রাইট? সো আপনি যখন MySQL i নিয়ে কাজ করবেন, শুধুমাত্র যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে PHP-র ফাংশনে। যেরকম আছে MySQL কানেক্ট, ঠিক ওরকমই আছে MySQL i কানেক্ট, সিমিলার টাইপের ফাংশন কিন্তু ওখানে আছে। হ্যাঁ, এটাও আপডেট। হ্যাঁ, pd_mysql আপডেট ভার্সনিং এ। হ্যাঁ, MySQL টা ইউজ হবে লার্জ ডাটার ক্ষেত্রে, MySQL i টা স্মল ডাটার ক্ষেত্রে। ওকে, MySQL i, MySQL আর্নড এ ধরনের নামে কিন্তু পরিচিত। ওটা আরো সাইজে ছোট, আরো বেশি ফাস্টার। আচ্ছা, তো এখন MySQL যে ডেটাবেস সার্ভারটা আছে আমাদের লেটেস্ট PHP-র সাথে, জ্যাম্প যেটা সাজেস্ট করে, কিন্তু আমাদের PHP-র সাথে কিন্তু স্টিল লেটেস্ট PHP MySQL-ই কিন্তু তারা রেখেছে। আর MySQL নিয়ে যখন আমরা কাজ করতে যাব, লোকাল হোস্টের পর যদি PHP myadmin লিখি, আমাদের কিন্তু এরকম একটা গ্রাফিক্যাল উইন্ডো চলে আসে, রাইট? এটাকে MySQL ডেটাবেস উইজার্ড বলা হয়ে থাকে। সো MySQL ডেটাবেস উইজার্ডে এখানে ম্যানুয়ালি ডেটাবেস ক্রিয়েট করা, ডাটা টেবিল ক্রিয়েট করা, ডাটা ইনসার্ট করা, কোয়েরি ল্যাঙ্গুয়েজ রান করা, এক্সপোর্ট করা, ইম্পোর্ট করা, অনেক কিছু করা যায়, রাইট? সো ডেটাবেস সার্ভারটা কি সেটা যদি একটু বলি, ডেটাবেস সার্ভারটা হচ্ছে যেখানে আমরা ইন্টার রিলেটেড ইনফরমেশনগুলো অর্গানাইজভাবে রাখতে পারি এবং ডাটা অপারেশন করতে পারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে, তাকেই আমরা ডেটাবেস সার্ভার বলবো। যেখানে আমরা ইন্টার রিলেটেড ইনফরমেশনগুলো অর্গানাইজভাবে স্টোর করতে পারি, শুধু স্টোর করতে পারলেই হবে না, ডাটা অপারেশনও করতে পারি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। লাইক MySQL কিন্তু কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সঙ্গে কাজ করতে পারে: জাভা, C#, PHP, পাইথন, রাইট? এর সঙ্গে MySQL কিন্তু খুব দ্রুত গতিতেই কাজ করতে পারে। সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই MySQL এর সাথে কাজ করার জন্য তাদের কানেক্টিং ফাংশন বা রিলেটেড ফাংশনগুলো কিন্তু রয়েছে। আমি বুঝতে পেরেছি? জাস্ট a minute. হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে লোকাল হোস্টের পর যখন আমরা PHP myadmin লিখবো, সেই myadmin লেখার পরপরই আমাদের যে উইজার্ডটা আসবে এটা কিন্তু PHP Ajax দিয়ে তৈরি করা একটা উইজার্ড। এই সফটওয়্যারটা কিন্তু PHP দিয়ে তৈরি করে, উইজার্ডটা কিন্তু PHP দিয়ে তৈরি করে। এখানে অ্যাজাক্সের ইউজ আছে অনেক। কোথাও কোথাও যেন অ্যাজাক্সের যে ইফেক্টগুলো আসবে তখন কিন্তু এটা খুব ভালো মতো বোঝা যাবে। এ ধরনের কাজ কিন্তু আপনাদেরও শেখানো হবে এবং প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে হবে আর কি। আচ্ছা, তো এখন ডেটাবেস নিয়ে যেটা বলছিলাম, ডেটাবেসের সংজ্ঞাতে যে ইন্টার রিলেটেড ইনফরমেশনগুলো অর্গানাইজভাবে স্টোর করতে পারা এবং ডাটা অপারেশন করতে পারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, যে সিস্টেমটা বা যে সার্ভারটা করতে পারবে তাকে আমরা ডেটাবেস সার্ভার বলবো। সো MySQL সবচেয়ে লাইটওয়েট এবং ভেরি ফার্স্ট ডেটাবেস সার্ভার। MySQL সবচেয়ে লাইটওয়েট এবং সবচেয়ে ফার্স্টটা ডেটাবেস সার্ভার। ম্যাক্সিমাম ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ হচ্ছে MySQL ডেটাবেস সার্ভার। অলমোস্ট 99% এরিয়াতেই MySQL ডেটাবেস সার্ভার ইউজ হচ্ছে। PHP এর সাথে অলমোস্ট 100%। এছাড়াও ওয়েবে যখন জাভা বা .NET কাজ করছে তখন
ডেটাবেস সার্ভার হিসেবে মাইএসকিউএলকেই কিন্তু বেশি ইউজ করা হচ্ছে। এখন মাইএসকিউএল ডেটাবেস সার্ভার সম্পর্কে কিছুটা জানলাম। ডেটাবেস সার্ভারের মধ্যে ডাটাগুলো কিভাবে থাকে, অ্যাকচুয়ালি একটা প্রজেক্টের জন্য এক একটা করে ডেটাবেস তৈরি করা হয়। তার মানে ডেটাবেস সার্ভারের মধ্যে ইউনিক নামের একটা জায়গা যেখানে আমরা আমাদের ডাটা ইনফরমেশনগুলো অর্গানাইজভাবে স্টোর করব বা ইন্টার রিলেটেড ইনফরমেশনগুলো অর্গানাইজভাবে স্টোর করব। লেফট বারে যা দেখছেন প্রত্যেকটা এক একটা করে ডেটাবেস। তাহলে সার্ভার যদি হয় আমার এই হোয়াইট বোর্ডটা, কোনো একটা অংশকে আমি আমার নির্দিষ্ট একটা এরিয়া করে কভার করে নিলাম, তখন এটাকে আমরা কি বলবো? ডেটা বেস, রাইট? সো ডেটাবেস সার্ভারের মধ্যে নির্দিষ্ট একটা জায়গার নাম আমরা কি বলছি? ডেটাবেস। আচ্ছা, সো ডেটাবেসের মধ্যে আমরা ইনফরমেশনগুলো কিভাবে রাখছি? ডেটাবেসের মধ্যে আমাদের ইনফরমেশনগুলো থাকবে অর্গানাইজড ওয়েতে, এবং অর্গানাইজড ওয়েতে ডাটা ইনফরমেশনগুলো রাখতে গেলে আমাদের প্রয়োজন পড়বে কি? ডাটা টেবিল, রাইট? টেবিল কি দিয়ে তৈরি করা হয়? রো আর কলামের মাধ্যমে, যেখানে কলামগুলো থাকে ফিক্সড আর ডাটাগুলো রো আকারে এন্ট্রি হতে থাকে। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদের রেজাল্ট, লাইক কোনো একটা পরীক্ষা হয়েছে, পরীক্ষার রেজাল্টটা যদি আমি ওই বোর্ডে টাঙিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? আমি আপনাদের নাম দিব, এসিআইপি আইডিটা দিব, তারপরে আমি টেস্টের নাম বলবো, এবং তারপর ব্র্যাকেটের মধ্যে আমি টোটাল মার্কসটা বলবো, কত মার্কসের মধ্যে পরীক্ষাটা হয়েছে সেটা বলবো, তারপরে প্রত্যেকের ইনফরমেশনটা রো আকারে ইনসার্ট করবো। আর কলাম কয়টা? 3টা, রাইট? বাট এন্ট্রি পড়বে কতগুলো রো? 30টা, কারণ আপনারা আছেন 30 জন স্টুডেন্ট ফর এক্সাম্পল। তার মানে এখানে স্থির থাকছে কে? কলাম, আর চলক হিসেবে কাজ করছে কে? রো, রাইট? সো ডেটাবেসেও কিন্তু ঠিক এভাবেই কাজগুলো করা হবে। আমরা যখন ডেটাবেসের টেবিল তৈরি করব, ওখানে শুধু কলাম ফিক্স করা থাকবে, ব্ল্যাঙ্ক ডাটা থাকবে, ব্ল্যাঙ্ক টেবিল, এমটি টেবিল বলা হয়ে থাকে। আর যখন আমি ডাটা ইনসার্ট করতে থাকবো, ওখানে লাখস অফ বা ক্রোর্স অফ রেকর্ড এন্ট্রি হতে থাকবে আর কি। বোঝা যাচ্ছে? তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে ফেসবুকে যদি একটা ইউজার টেবিল থাকে, আর ওখানে যদি ফেসবুকের ইউজারের অ্যাকাউন্টের সংখ্যা যদি 150 কোটি হয়, তাহলে রেকর্ড আছে ডেফিনেটলি 150 কোটি ওই টেবিলটাতে। সেটা বোঝা যাচ্ছে? 150 কোটি লিখতে কত ডিজিট লাগে? 9 ডিজিট, তাই না? 150 কোটি লিখতে 9 ডিজিট না 10 লাগে? কোনটা? 10টা ডিজিট হলো আমার, 10টা ডিজিট লাগছে যে 150 কোটি লিখতে। বাট ইন্টিজার 11 পর্যন্ত সে তার পারফরমেন্স ধরে রাখে মাইএসকিউএল। তার মানে অ্যাকাউন্ট যদি 999 কোটি বা যদি হয় 1000 কোটি, তখন কিন্তু প্রবলেম হবে, রাইট? তো পারফরমেন্স কিছুটা ডিক্রিজ করার সম্ভাবনা থাকবে। বাট এর ভেতরে যদি থাকে, তখন পর্যন্ত কিন্তু সেই পারফরমেন্স নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই, কারণ বাই ডিফল্ট ইন্টিজার ভ্যালু কত? 11। মাইএসকিউএল-এর ডিফল্ট ইন্টিজার ভ্যালু 11। বোঝা যাচ্ছে? সো মাইএসকিউএলটা অনেক বেশি ফাস্টার হওয়ার কারণে যদি কখনো কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয় জাভা দিয়ে, ডটনেট দিয়ে বা পিএসপি দিয়ে, তখন কিন্তু একাধিক ডেটাবেস সার্ভার ইউজ করা হয়, যে ডাটাগুলো যেন সেফ থাকে। একটা ডেটাবেস যদি ড্রপ হয়ে যায়, আরেকটা ডেটাবেস যেন সাপোর্ট দিতে পারে, মিরর ডেটাবেস হিসেবে কাজ করে সফটওয়্যারের সাথে। তো সেই ক্ষেত্রে যেটা করা হয়ে থাকে, যে প্রাইমারি ডেটাবেস হিসেবে ইউজ করা হয় মাইএসকিউএল-কে, আর সেকেন্ডারি ডেটাবেস হিসেবে ইউজ করা হয় ওরাকল অথবা এমএস এসকিউএল-কে। যদি জাভা বেসড হয় অ্যাপ্লিকেশনটা, তখন প্রাইমারি ডেটাবেস মাইএসকিউএল, সেকেন্ডারি ডেটাবেস ওরাকল। আর যদি সফটওয়্যারটা হয় ডটনেট প্ল্যাটফর্মে, তখন প্রাইমারি ডেটাবেস মাইএসকিউএল, সেকেন্ডারি ডেটাবেস কি? এমএস এসকিউএল। বিষয়টা বোঝা যাচ্ছে? কারণ কি, ওই দুজনের ডেটাবেস সার্ভার, ওই দুইটা ডেটাবেস সার্ভারের পারফরমেন্স মাইএসকিউএল-এর তুলনায় বিট স্লো, রাইট? সো যখন ডাটা রাখা হচ্ছে, ডাটা দুইটা সার্ভারেই যাচ্ছে, যখন ডাটা তোলা হচ্ছে তখন শুধু মাইএসকিউএল থেকে তুলে নেওয়া হচ্ছে। বিষয়টা বোঝা যাচ্ছে? তাহলে পারফরমেন্সটা ঠিক থাকছে। সো মাইএসকিউএল-এর এই যে উইজার্ডটা, আমরা উইজার্ডে কমান্ড চালিয়েও, এসকিউএল কমান্ড চালিয়েও ডেটাবেস ক্রিয়েট করতে পারি, ডেটাবেস টেবিল ক্রিয়েট করতে পারি, টেবিলের ফিল্ড এডিট করতে পারি, ফিল্ড অ্যাড করতে পারি, ঠিক আছে? বা ফিল্ডের ভ্যালু চেঞ্জ করতে পারি, যে কোনো কিছুই করা সম্ভব এসকিউএল কমান্ডের মাধ্যমে। আবার আমরা যখন এই উইজার্ডটাতে আসছি, আমরা ম্যানুয়ালিও সেই কাজগুলো করতে পারি। পিএসপি মাইএসকিউএল-কে ম্যানেজ করার জন্য শুধু পিএসপি মাই অ্যাডমিনই নেই,
আরও বেশ কিছু সিস্টেম সফটওয়্যার আছে যার মাধ্যমে মাইএসকিউএলকে ম্যানেজ করা সম্ভব। ওকে, আচ্ছা, সো আমরা শিখব জ্যাম্পের সঙ্গে যেটা আছে মাইএসকিউএল পিএসপি মাই অ্যাডমিন। নর্মালি এই ডেটাবেস সার্ভারের এই ভিউটা আমরা যখন হোস্টিং সার্ভারে যাব, যে লাইক কোনো একটা স্পেস আমি কিনেছি ওয়েবে, আমার ডোমেইন কেনা আছে, আমি আমার কোড রাখবো হোস্টিংয়ে, আমি ডেটাবেস রাখবো আমার ডেটাবেস সার্ভারে, তখন কিন্তু এই ভিটাও আসে কিন্তু, রাইট? এই উইজারটাই সেখানে দেখা যায়, মাইএসকিউএল এর পিএসপি মাই অ্যাডমিন ভিউটাই সেখানে দেখা যায়। ওকে, সো মাইএসকিউএল এর পিএসপি মাই অ্যাডমিন ভিউটা সাথে কিছুটা পরিচিত করার চেষ্টা করব আমরা। এখান থেকে যেরকম আমরা জানি যে ডেটাবেস ক্রিয়েট করা যায়, ফার্স্ট যে মেনু লিঙ্কটা আছে এখান থেকে আমরা জাস্ট ম্যানুয়ালি ডেটাবেসের নাম লিখে ডেটাবেসের পজিশন সেট করে ক্রিয়েট করে দিলেই ডেটাবেস টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এসকিউএল যেখানে গেলে আমি এসকিউএল কমান্ডের মাধ্যমে ডেটাবেস ক্রিয়েট করে ফেলতে পারবো। কি ধরনের ইউজার আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। এক্সপোর্ট, আমি ডেটাবেসে কোনো একটি স্পেসিফিক ডেটাবেসকে সিলেক্ট করে তার ডাটাগুলো সব এক্সপোর্ট করে নিতে পারি উইথ টেবিল। ইম্পোর্ট, আমি একটা স্পেসিফিক ডেটাবেসের মধ্যে আমি টেবিলে ডাটা ইনসার্ট করতে চাচ্ছি, সেটাও আমি ইম্পোর্টের মাধ্যমে করতে পারি। আর টোটাল সেটিংসের জন্য আছে আমার সেটিংস মেনুটা। ওকে, সো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে করে দেখা শুরু করব। বাট আমরা ডেটাবেসের মাইএসকিউএল পিএসপি মাই অ্যাডমিনে এসে যখন কাজ করব তখন ম্যাক্সিমাম কেসে ম্যানুয়ালি কাজ করব। বাট যখন আমি ডাটা রাখতে যাব মাইএসকিউএলে, পিএসপি থেকে কমান্ড লাইনে লিখব কি এসকিউএল ল্যাঙ্গুয়েজ। লাইক ডাটা ইনসার্ট করতে গিয়ে আমরা লিখব ইনসার্ট ইনটু টেবিল নেম, দেন ফিল্ড নেম, দেন ভ্যালু, রাইট? ডাটা সিলেক্ট করতে গিয়ে লিখব সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। সেগুলোকে আমরা বলছি কি কমান্ডের এসকিউএল কমান্ড, ডাটা ইনসার্টের জন্য, ডাটা সিলেক্টের জন্য। সো যদি আমি মাইএসকিউএলকে ইউজ করতে চাই বা মাইএসকিউএল সম্পর্কে ভালো জানতে চাই, অবশ্যই আমাকে মাইএসকিউএল কোয়েরিও খুব ভালো মতো শিখতে হবে। সো আপনারা W3 স্কুলসে একটা মাইএসকিউএল এর সেগমেন্ট আছে যার উপরে আপনাদের এক্সাম হবে। এক্সাম ডেটটা আমরা বলে দিব, যেটা পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড এবং ডেটাবেস তিনটা মিলে এক্সামটা হবে আর কি। তিনটা বিষয় মিলে আমরা একসাথে এক্সামটা নিব। সো প্রিপারেশন নেওয়ার জন্য বলছি আর কি। আর এক্সাম ডেটটা আমি আজকে সেট করছি, আজকে থেকে ঠিক 6 দিন পর, আগামী সোমবার। ওকে, আগামী সোমবার পিএসপি বেসিক সিনট্যাক্স, ফাংশন, ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন, রাইট? আর থাকবে ডেটাবেস। বাট ডেটাবেসটা পড়ানো না হলেও এসকিউএল কমান্ডটা যেহেতু একটু কমান্ডের সিনট্যাক্সগুলো মেমোরাইজ করতে হয়, সিনট্যাক্সগুলো জানতে হয়, যে লাইক কীভাবে সিলেক্ট করবেন, কীভাবে ইনসার্ট করবেন, কীভাবে এডিট করবেন, কীভাবে ডিলিট করবেন, কীভাবে জয়েন কোয়েরি লিখবেন, কীভাবে গ্রুপ কোয়েরি লিখবেন, কীভাবে নেস্টেড কোয়েরি লিখবেন, এই বিষয়গুলো আপনারা স্ট্রেট থিওরিটিক্যাল পড়ে আসবেন। সিলেবাসটা হচ্ছে W3 স্কুলসের মাইএসকিউএল পার্টটা, রাইট? আমি ইউআরএলটা একটু দেখিয়ে দিচ্ছি, ভিডিওতে থেকে যাবে। রিটেন, আপনাদের অ্যাসেসমেন্ট হবে মেইনলি রিটেনে, রাইট? অ্যাসেসমেন্টে যদি প্র্যাকটিক্যাল টেস্ট হতো, আপনাদের প্র্যাকটিক্যালি একটা প্রজেক্ট করানো হবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, প্র্যাকটিক্যাল একটা প্রজেক্ট করানো হবে এবং প্র্যাকটিক্যাল এরিয়াতে যারা ক্লাস শেষ করবে এবং আমার কথা মতো চলবে, তারা একটা কমপ্লিট প্রজেক্ট নিজেরাই ডেভেলপ করতে পারবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। বাট অ্যাসেসমেন্টটা যেহেতু রিটেন হবে, ওখানে আমি কিন্তু কোনো প্রকারের কোনো কনফার্মেশন দিতে পারছি না যে আপনারা কি করবেন বা কি আসছে। এই কারণে আপনাদের যে এক্সামগুলো নেওয়া হচ্ছে, সবগুলো নেওয়া হচ্ছে কি রিটেনে, যাতে থিওরিটিক্যাল নলেজটা আস্তে আস্তে করে ডেভেলপ করে। কারণ ওখানে হতে পারে রিটেন, হতে পারে ভাইবা, অথবা রিটেন ভাইবা একসাথে। আমি বোঝাতে পেরেছি? রিটেন এবং ভাইবা একসাথে করতে হচ্ছে। সো থিওরিতে কোনো কিছু সঙ্গে আপনাকে লিখতে দিয়ে দিতে পারে, কারণ আমরা অ্যাসেসমেন্ট বা অ্যাসিস্ট করবো না, আপনাদের কোনো একটা টিম আপনাদের অ্যাসিস্ট করবে, তারা সিলেবাস ধরবে এবং সেই অনুযায়ী 1 by 1 কল করবে এবং অ্যাসিস্ট করবে। বিষয়টা বোঝাতে পারছি? তো এখানে যে প্রবলেমটা হয়, টেকনিক্যালি সাউন্ড থাকলেও ওই থিওরিটিক্যাল নলেজ কম থাকার কারণে সে অ্যাসেসমেন্টে খারাপ করছে। আবার যাদের থিওরিক্যাল নলেজ ভালো, প্র্যাকটিক্যাল ভালো না করলেও অ্যাসেসমেন্টে তারা ভালো করছে, আর অ্যাসেসমেন্টেই কিন্তু ফাইনাল রেজাল্ট। বিষয়টা বোঝা যাচ্ছে? অ্যাসেসমেন্টে একেবারে শেষে, ক্লাস শেষ হওয়ার 2-1 দিনের মধ্যেই আপনাদের প্রবাবল ক্লাসের লাস্ট ডেট 13 বা 14ই অক্টোবর অথবা 13ই অক্টোবর, একটু দেখে বলি। এর মধ্যে অ্যানিহাও কোর্সটা শেষ হয়ে যাবে। এটা অগাস্ট চলছে, সেপ্টেম্বরটা আমরা পুরো পাবো। ঈদের মধ্যে 4 দিন বা 5 দিনের ছুটি থাকবে।
ঈদের মধ্যে ছুটি থাকবে 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। 28 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আমি ছুটিটা একটু ডিক্লেয়ার করছি। হ্যাঁ, 28 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে, ক্লাস শেষ হবে 21 তারিখে। 21 তারিখে ক্লাস করে শেষ হবে, আবার 28 তারিখে ক্লাস রিওপেন হবে। আর আমাদের ক্লাসটা শেষ হবে অক্টোবরের 14 তারিখে গিয়ে, ঠিক আছে? হ্যাঁ, লাস্ট ক্লাস। আমাদের 33 সেশন পর্যন্ত এখানে দেওয়া আছে। আমাদের টার্গেট থাকবে 36। ওকে, আমাদের টার্গেট থাকবে 36। নর্মাল রুলসে আমাদের কোর্স কারিকুলাম অনুযায়ী 130 ঘন্টার যে ব্লকটা আছে ও সেখানে বলা আছে ক্লাসের সংখ্যা, ক্লাসের নাম্বার হচ্ছে 33। বাট আমরা এখানে 36 সেশন অ্যারেঞ্জ করবো আপনাদের জন্য। 3টা ক্লাস আমাদের দিয়ে এক্সট্রা হবে আর কি। ওকে, সো এর চেয়ে বেশি কিন্তু কোনোভাবেই হবে না। বাট যদি আমরা 33 ক্লাস নিয়ে নেই আর আমাকে ম্যানেজমেন্ট যদি পারমিশন না দেয়, ওই 3টা ক্লাস তো কিন্তু আমরা অ্যাড করতে পারবো না। বাট তার আগেই আমরা কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে নেগোশিয়েট করার চেষ্টা করছি, আমাদের অ্যাডিশনাল 3টা ক্লাস লাগতে পারে। ওকে, সো আমরা শুরু করেছিলাম মোস্ট প্রবাবলি 11 বা 12 তারিখে, তাই না? এক্স্যাক্টলি 3 মাস পরে সেই কোর্সটা, 3 মাসের মাথায় সেই কোর্সটা শেষ হয়ে যাওয়ার কথা, যদিও ওখানে 2টা ঈদ পড়েছে, তাই না? মাঝখানে ঈদ এবং হলিডে পড়াতে আমরা একটু পিছিয়ে আছি। আমাদের টার্গেট দিয়ে দিয়েছে 14 অক্টোবরের মধ্যে কোর্সটা শেষ করার। তো সেখানে আমরা চেষ্টা করব 36-এর। ওকে, যদিও আমাদের ম্যাক্সিমাম করতে বলা হয়েছে 33। আচ্ছা, আজকে আমাদের কততম সেশন? 17 সেশন। ওকে, ঠিক আছে। আমরা 19 থেকে যেন প্রজেক্ট শুরু করতে পারি, এবং এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা রাইট ট্র্যাকে আছি। কারো কাছে যদি মনে হয় যে স্লো যাচ্ছে, আমি বলবো যে আমরা রাইট পজিশনেই আছি, কারণ প্রজেক্টের জন্য আমরা 18টা ক্লাসই বরাদ্দ রেখেছি, আর বেসিক লেভেলের জন্য আমরা 18টা ক্লাস বরাদ্দ রেখেছি। সো আজকে 2টা ক্লাস, আজকে এবং নেক্সট ক্লাস মিলে যদি ইনসার্ট, সিলেক্ট, এডিট, ডিলেট এই ক্রুড সিস্টেমটা যদি শিখে যায়, তাহলে প্রজেক্ট আমরা খুব ভালো মতোই শুরু করতে পারবো। ওকে, সো ক্রুড সিস্টেমটা আমি ধরে নিচ্ছি যে আমরা কোনো কিছু শিখি নাই। ফর্মটা বানানো হয়েছিল, ফর্মটা আমার কাছে আছে। কীভাবে ডেটাবেসকে কানেক্ট করব, কীভাবে ডেটাবেসের ভেতরে ডাটা ইনসার্ট করব সে বিষয়টা দেখাবো, কীভাবে ওটা ডাটা তুলে ডিসপ্লে করব সে বিষয়টা দেখানোর চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, সো W3 স্কুলস আমি পাচ্ছি না কেন? ইন্টারনেট কানেকশন কানেক্টেড। স্কাইপে দিলে কি ইন্টারনেট থাকে না? স্কাইপে না, আমার এখানে সম্ভবত কোনোভাবে একটা ডিএনএস বসেছে। আমার অফিসে একটা ডিএনএস দিতে হয়, এটা অটোমেটিক বসে যায়। এই যে এখন ইন্টারনেট পাবো। No, PHP, basic OOP, MySQL. Basic PHP, basic OOP, MySQL. কোনটা? পাবেন রেজাল্ট পাবেন। হাবিব, রেজাল্ট প্রসেসিং এর কি অবস্থা? একটু দেখে ফেলেন। ঠিক আছে, আমি কিন্তু এসকিউএল এর কথা বলেছি। লার্ন এসকিউএল। এসকিউএল কমান্ডটা সেম। এসকিউএল কমান্ড ওভারঅল সকল ডেটাবেস সার্ভারের জন্যই সেম। কিছুটা এদিক সেদিক আছে, মাইস্কুলের সাথে ওরাকল, ওরাকলের সাথে এমএস এসকিউএল, এমএস এসকিউএলের সাথে পোস্টগ্রি, কিছুটা একটু এদিক সেদিক আছে। বাট এসকিউএল কমান্ড যেটা এখানে দেওয়া আছে ম্যাক্সিমামই মাইস্কুয়েলে সাপোর্ট করে, স্ট্রাকচারটা সেম। আমরা এসকিউএল টিউটোরিয়াল বেসিক থেকে পড়া শুরু করব, এই পর্যন্ত পড়ব। ডিবি ডেটা টাইপস, নাল ফাংশনস, নাল ভ্যালুজ, ডেটস, ভিউজ, অটো ইনক্রিমেন্ট, অল্টার, ড্রপ, এই বিষয়গুলো আর কি। হ্যাঁ, বেসিক। আর ফাংশনগুলো পরের পার্টে নিয়ে যাব।
এই ফাংশন যেগুলো আছে সেগুলো আমরা ফাইনাল এক্সাম যখন দিব তখন এই বিষয়গুলো থাকবে। সো কারো যদি হাতে সময় থাকে এগুলোতে দেখে নিতে পারেন, বাট আমরা উপরের অংশটা নিয়ে এই পরীক্ষাতে কোশ্চেনারিতে রাখবো, ঠিক আছে, একেবারে বেসিক বিষয়গুলো নিয়ে। আর এই সপ্তাহের মধ্যেই বেসিক কয়েকটা ভেরি সিম্পল কিছু কোয়েরি আমরা শিখে নিব, যেটা হয়তো ওই দিনের পরীক্ষায় আসতেই পারে। 4টা বিষয়ই আসতে পারে, লাইক কীভাবে আমি ইনসার্ট করতে পারি, কীভাবে আমি সিলেক্ট করতে পারি, কীভাবে আমি এডিট করতে পারি, কীভাবে আমি ডিলিট করতে পারি, কীভাবে আমি ক্লজ ইউজ করতে পারি, লাইক হোয়াট, লাইক সিম্পল কিছু ক্লজ লাইক অপারেটর অর ওয়ার অপারেটর কীভাবে ইউজ হচ্ছে, এই একটা ছোটোখাটো বিষয় আমরা কিন্তু জেনে নিব পরীক্ষা আসতে আসতে। বাট যখন প্রজেক্ট রান করবে তখন জয়েন কোয়েরি আসবে, ঠিক আছে। যদি কোনো স্কোপ তৈরি হয় যে নেস্টেড কোয়েরি লিখতে হবে, সেক্ষেত্রে আমরা নেস্টেড কোয়েরিতে হয়তো যাবো। বাট প্রজেক্টের স্কোপে যদি নেস্টেড কোয়েরি না আসে, সেখানে কিন্তু নেস্টেড কোয়েরিতে কখনোই যাওয়া হবে না। বাট নেস্টেড কোয়েরি খুব রেয়ার কেসে লেখা হয়। ফাংশনগুলো একটু ভালো মতো জেনে রাখার চেষ্টা করবেন। ফাংশনগুলোতে আমরা গাইড করবো যে এই ফাংশনগুলো আপনারা জেনে রাখেন, কোর্সের প্রয়োজনে না লাগলেও ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে মাইস্কুয়েলের এই স্পেসিফিক ফাংশনগুলো, রাইট। কিছু ফাংশনের ইউজ হয়তো আমরা দেখানোর চেষ্টা করব, ওকে। আচ্ছা, নাইস। তো সিলেবাসটা রেডি। আমরা যেন না শুনি যে সিলেবাসটা জানানো হয় নাই। পরীক্ষা আগামী সোমবার হচ্ছে, এটা ফাইনাল। রিটেন টেস্ট হবে 2 to 2.5 আওয়ার্সের, 2 থেকে 2.5 ঘন্টা। পরীক্ষাটা শুরু হবে 6 or 6:15-এ, সেটা আমি জানিয়ে দিব। তার সেখান থেকে 2.5 ঘন্টা মতো পরীক্ষা, 2.5 বা 3 ঘন্টার মতো পরীক্ষা হবে, একেবারে রিটেন, রাইট। একদম পরীক্ষাকে যেভাবে দেওয়া হয় এক্সাম পেপারে ঠিক সেভাবেই দেওয়ার ব্যবস্থা করা হবে। লাস্ট এক্সামে আপনারা দেখাদেখি করেছেন, এটা একটু কমাতে হবে, রাইট হাবিব, এটা একটু ভালো মতো কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। বলেন। এসকিউএল কে আরডিএমএস বলার পেছনে কারণ হচ্ছে যে এখানে কিন্তু আলাদা করে রিলেশন করে দেওয়ার প্রয়োজন পড়ে না, সে নিজে নিজেই কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই তাদেরকে রিলেশন এস্টাবলিশ করে ফেলা সম্ভব। অন্যান্য ডেটাবেস সার্ভারে যেমন বলে দিতে হয় এটা প্রাইমারি, এটা ফরেন কি, এখানে শুধু প্রাইমারিটা বলে দিতে হয়, বাট ফরেন কি বলে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। যদিও বলা যায়, বাট এখানে ফরেন কি বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যখন এসকিউএল কমান্ড দিয়ে রান করবেন, কমান্ডটা ধরেই সে কিন্তু তার মধ্যে রিলেশন এস্টাবলিশ করে ফেলবে। এই জন্য একে বলা হয় রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। বাট পিডিও যে সিস্টেমটা এসেছে মাইস্কুয়েল আই, সে কিন্তু আস্তে আস্তে অবজেক্ট ওরিয়েন্টেডের দিকে মুভ করছে। এটা আমি মাইস্কুয়েল আইকে কমপ্লিটলি অবজেক্ট ওরিয়েন্টেড বলবো না ওরাকলের মতো বা এমএস এসকিউএল এর মতো, বাট পিএসপি যেরকম আমি বলবো যে পার্শিয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড, আর মাইস্কুয়েল আইটাও কিন্তু পার্শিয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড হওয়ার অর্থ হচ্ছে যে আমার ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ডই আসবে ক্লাসের ফাংশনের মাধ্যমে। আপনি ডিরেক্ট কোনো স্ক্রিপ্ট চালিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলে, পিএসপি রান করে দিলেন, হ্যালো ওয়ার্ল্ড আসলে ওটাকে অবজেক্ট ওরিয়েন্টেড বলা যাবে না। আপনি জাভা বা ডটনেটে বা সি প্লাস প্লাসে বা সিতে যদি করতে চান, আপনি সিতে না সি প্লাস প্লাসে করতে চান, আপনাকে একটা ক্লাস বানাতে হবে, ফাংশন বানাতে হবে, দেন আপনাকে হ্যালো ওয়ার্ল্ড কল করতে হবে। বিষয়টা বোঝা যাচ্ছে? সেটা ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড না, পার্শিয়ালি, বাট অবজেক্ট ওরিয়েন্টেড দিকে আস্তে আস্তে করে মুভ করছে। আর পিএসপি এত দ্রুত আপডেট হচ্ছে, আপনারা হয়তো বিষয়টা আস্তে আস্তে করে বুঝতে পারছেন যে বিভিন্ন ফ্রেমওয়ার্কের মধ্যে কম্পোজারের একটা কনসেপ্ট এসেছে। কম্পোজার নিয়ে কিছুটা পড়াশোনা করার চেষ্টা করবেন composer.org থেকে, ঠিক আছে। প্রয়োজনে আপনারা আপনাদের পিএসপিতে কম্পোজারটা ইনস্টল করে নেবেন, কারণ ইদানিংকালে যে এমভিসি প্যাটার্নের ফ্রেমওয়ার্কগুলো আসে তারা ম্যাক্সিমামই কম্পোজার ইউজ করছে, কারণ ওখানে হিউজ লাইব্রেরি ক্রিয়েট হচ্ছে। এবং আমি যদি আমি যদি জ্যাম্প ইনস্টল করি, জ্যাম্পের সাইজ যদি হয় লাইক অ্যারাউন্ড 100 আর 200 মেগাবাইট, কম্পোজার ইনস্টল করলে ওটা 2 জিবিতে চলে যায়। তার মানে কি কম্পোজারের মধ্যে কত ব্যাকআপ তৈরি হচ্ছে বা কত পেয়ার তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনারা চিন্তাও করতে পারবেন না। সো পিএসপি টোটাল রিসোর্স আমার পিএসপি সার্ভারে ঢুকে যাচ্ছে, ওকে। সো কম্পোজার নিয়ে কিছুটা পড়াশোনা করার চেষ্টা করবেন। আর আপনাদের পরবর্তী গোল যেটা হবে সেটা হচ্ছে এমভিসি, ওকে। আপনারা অবজেক্ট ওরিয়েন্টেডটা জেনে যাচ্ছেন, এমভিসি মানে আপনাদের শিখতে হবে কি মাল্টি লেয়ার প্রোগ্রামিং, মডেল ভিউ কন্ট্রোলার বেসড প্রোগ্রামিং, যে কোনো একটা ফ্রেমওয়ার্ক লাইক সিআই অর ল্যারাভেল অর ওয়াইআইআই, রাইট। এখনকার দিনে সবচেয়ে বেশি চলছে ল্যারাভেল, বাট সবচেয়ে সেটেলড বা আমি বলবো সবচেয়ে ভালো আপনাদের লার্নিংয়ের জন্য বা স্টার্টিংয়ের জন্য সেটা হচ্ছে সিআই ফ্রেমওয়ার্ক, কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক। এটা হচ্ছে আপনাদের গোল, ফাইনাল গোল ডেভেলপমেন্টের জন্য। আরেকটা টার্গেট আপনাদের থাকতে পারে, সেটা হচ্ছে জেন সার্টিফিকেশন, দ্য থিওরিটিক্যাল, রাইট, ফুললি থিওরিটিক্যাল বিট প্র্যাকটিক্যাল, রাইট।
আমরা যখন প্রজেক্ট করব ওই প্রজেক্টটা শেষ করতে পারলে বা যদি সাথে আমরা যে অ্যাডিশনাল প্রজেক্টটা দিব সেটা যদি করতে পারেন প্র্যাকটিক্যাল অংশটা কভার হয়ে যাবে। আর থিওরিতে অনেক বেশি পড়তে হবে যদি আপনি জেন সার্টিফিকেশনের এক্সামটাতে প্রিপারেশন নিতে চান। আচ্ছা, $195, ঠিক আছে। বাট আমাদের দেশে 2-3টা হয়তো এক্সাম সেন্টার আছে, অথরাইজড সেন্টার, সো তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। অ্যাডিশনাল কোনো চার্জ আছে কিনা? 70%, 70 পেলে আপনি পাস করবেন। অলমোস্ট, কারণ আপনাকে এমসিকিউ দিতে হয়, থিওরিতে না দিলে প্র্যাকটিক্যাল কি দেবে সে? কিছু লজিক থাকবে, সিনটেক্স থাকবে, সিনটেক্স দেওয়া থাকবে, কোড লেখা থাকবে, আউটপুট লিখতে বলবে খুব শর্ট টাইমের মধ্যে। ওখানে না না, ম্যাক্সিমাম এমসিকিউ। প্রিপারেশন নিতে আমি বলবো যে থিওরিটিক্যাল একটা মোটা বই আছে, এরকম মোটা, হ্যাঁ, ওইটা পড়তে হয়। অ্যাকচুয়ালি পিএসপি ম্যানুয়ালটা খুব ভালো মতো পড়তে হয়। ওই জেন্ডের এক্সামটা হয় বেসড অন পিএসপি ম্যানুয়াল। আমি লিঙ্ক কিছু প্রোভাইড করব, আমি বলেছিলাম কি আমি লিঙ্ক কিছু প্রোভাইড করব, আমার কাছে লিঙ্ক আছে, লিঙ্কগুলো একটু রিগ্রুপ করতে হবে এবং এটা আমি অবশ্যই প্রোভাইড করব আপনাদের। আর একদিন একটা বই নিয়ে আসবো, আপনারা নীলক্ষেত থেকে কপি করে নিতে পারেন, ঠিক আছে। আমার কাছে জেন্ডের বইটা আছে, ওই বইটা নিয়ে আসবো, একটা কপি করে নেবেন, পরে ওটাকে আপনারা রিটার্ন কপি করে নিতে পারেন। সফট কপি নেই, ওকে, সফট কপি থাকলে হার্ড কপিটা আর কি প্রয়োজন পড়তো না। সফট কপি নেই, হার্ড কপিটাই অ্যাকচুয়ালি ওই জেন্ট সেন্টার থেকে আসে। আমি IBCS প্রাইমেক্সে কিছুদিন ক্লাস নিয়েছিলাম জেন্ট প্রিপারেশনের, সো ওখান থেকে ওই বইটা পাওয়া। এখন ওইটা হচ্ছে 5.5-এর উপরে, বাট পিএসপি কিন্তু 6 চলে আসে, সো ওখানে কিন্তু চেঞ্জ আসছে। 7-এর উপরে এক্সাম হবে না, আপনার ম্যাক্সিমাম এক্সাম হবে 6-এর পরে, বা 5.7, 6 চলছে, 5.6 এখন কারেন্ট ইউজ হচ্ছে সার্ভারগুলোতে, এবং ম্যাক্সিমাম কাজও হচ্ছে 5.6-এ। সো 6 আর 7 নিয়ে কোনো চিন্তাই করবেন না এখন। পিএসপি 6-এ কি আসলো, 7-এ কি আসলো, ওটা পরের জিনিস, রাইট? আস্তে আস্তে তারা তো ল্যাঙ্গুয়েজগুলো ডেফিনেটলি আপডেট হতে থাকবে, বাট আপনি কারেন্ট টাইমে কি চলছে তার উপরে বেশি কনসেন্ট্রেট করবেন, আর অবশ্যই খোঁজ খবর রাখার চেষ্টা করবেন, ওকে। পিএসপি ক্লাস বলে একটা ওয়েবসাইট আছে, ফোরাম আছে, ওখানে আপনি জয়েন করে রাখবেন। কি কি ক্লাস প্রতিনিয়ত আপডেট হচ্ছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। লাইক প্রতিনিয়ত এত বেশি আপডেট হয়, আপনারা কিন্তু সেটা চিন্তাও করতে পারবেন। আমি যদি বলি দিস একটু খেয়াল করেন, আগস্ট 28 পিএসপি ক্লাস, 29-এ আরেকটা ক্লাস এসেছে, 30-এ একটা ক্লাস এসেছে, আজকে আরেকটা ক্লাস এসেছে। প্রতিদিন নতুন নতুন ক্লাস যুক্ত হচ্ছে, পিএসপির বিল্ট ইন ক্লাস লাইব্রেরি যেগুলো, সো নতুন নতুন ক্লাস কিন্তু তৈরি হচ্ছে, যেগুলো আমরা হয়তো নামই জানি না, রাইট? সো অ্যাটলিস্ট যদি নামটা জানা থাকে, এখান থেকে যদি আপনি ওই তাদের নোটিফিকেশনটা অন করে রেখে আসেন, তাহলে আপনি কিন্তু প্রতিদিন নতুন কোনো ক্লাস অ্যাড হলেই একটা ইমেল পেয়ে যাবেন, অ্যাড এ নিউ ক্লাস পিএসপি হেক্স ডাম্প, রাইট? জানতে হবে অ্যাকচুয়ালি হেক্স ডাম্পটার কাজ কি, আমি বুঝতে পেরেছি হেক্স ডাম্পটার কাজ কি। সো এই কাজগুলো আপনাদের এখন আস্তে আস্তে করা শুরু করতে হবে, আর যত বেশি সম্ভব বিল্ট ইন ফাংশন আয়ত্ত আনার চেষ্টা করতে হবে, রাইট? সো পিএসপি ম্যানুয়ালতে স্টাডি করতে হবে, শুরু থেকে শুরু করবেন, আস্তে আস্তে করে পড়াশোনা এগিয়ে নেবেন আর কি, ওকে। পিএসপি লাইব্রেরি, ঠিক আছে, পিএসপি ক্লাসেস, আপনি গুগল দিয়ে সার্চ দেন পিএসপি ক্লাসেস। আচ্ছা, সিলেবাসটা বলেছি, মাইস্কুলে ডেটাবেস সম্পর্কে বলা হয়েছে। আমরা এখানে যদি একটা ডেটাবেস ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা বলবো এভাবে এসসিআইপি পিএসপি ব্যাচ 8, কলিশনটা আমি দিব UTF-8 জেনারেল CI,
বলবো, এটা নিয়েও বলবো। সো ডেটাবেসের নামটা কি? এসিআইপি পিএসপি ব্যাচ 8, এটা হচ্ছে আমাদের ডেটাবেসের নাম। ডেটাবেস সার্ভারের মধ্যে অনেকগুলো ডেটাবেস আছে, বাট আমরা এই ডেটাবেসের মধ্যে বা এই ডেটাবেসের সাথে আমরা আমাদের প্রজেক্টটাকে ছোট যে বেসিক লেভেলের প্রজেক্টটা করছি, ক্রুড সিস্টেমটা যেখান থেকে শিখছি যে ইনসার্ট, সিলেক্ট, আপডেট, ডিলেট, সো এই জায়গাটাতে আমরা ইউজ করব কি এই ডেটাবেসটা। এখন বলছি ডেটাবেসের মধ্যে কি কি ধরনের ডাটা, মানে কি ক্যারেক্টার সেটের বা কোন ক্যারেক্টার সেটের ডাটা আমি ইনসার্ট করতে পারি। ক্যারেক্টার সেট আমরা দেখেছি না HTML শেখার ক্লাসে ফার্স্টেই ক্যারেক্টার সেট কি ছিল? UTF-8। ওইটা দিলে কি হয়, আমাদের ব্রাউজারটা যে কোনো ল্যাঙ্গুয়েজই কি সাপোর্ট করে। তার মানে এই UTF-8 সেগমেন্টে যত কলিশন আছে সবাই কি সব ধরনের ল্যাঙ্গুয়েজই সাপোর্ট করে, বাট জেনারেল CIটা সবচেয়ে বেশি ইউজড ক্যারেক্টার সেট। সো আমরা যদি ডেটাবেসে ডাটা রাখতে যাই, যে কোনো ল্যাঙ্গুয়েজের ডাটা সে ঠিক এটাকে ক্যারেক্টার সেটে কনভার্ট করেই রেখে দেবে। আমি যখন রিটার্ন করব তখন কারেক্ট ক্যারেক্টার সেটে ডাটাটাই পাবো। বাই ডিফল্ট ল্যাটিন CI আসে এবং সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য বেস্ট। আর আপনার সাইটটা ফুললি ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে, আপনি কিন্তু ল্যাটিন CI ইউজ করবেন, তখন পারফরমেন্সটা বেটার হবে। বাট আমি যদি জানি যে আমার সাইটটা মধ্যে মাল্টি ল্যাঙ্গুয়েজ আসতে পারে, কন্টেন্টের মধ্যে ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হতে পারে, তখনই আমরা ডেটাবেসে কলিশনটা সেট করব কি UTF-8 জেনারেল CI। এই বুঝতে পেরেছি? UTF-8 জেনারেল CI, এটা যেন ভুল না হয়, এটা একটা কোশ্চিন আসতেই পারে। সো আমি ক্রিয়েট করে দিচ্ছি, ক্রিয়েট বাটন প্রেস করলে একটু খেয়াল করবেন আমার এই পেজটা কিন্তু লোড হয় নাই। লোড হয়েছে? পেজ লোড হয় না, আমাকে একটা মেসেজ দিয়েছে, মেসেজটাও চলে গেল কিছুক্ষণ পর, বাট আমার এই লিস্টে কিন্তু আমার এই ডেটাবেসটা চলে আসে SAP PSP ব্যাচ 8। এই যে টাস্কটা হলো না, আমি কোনো একটা কিছু লিখলাম, বাটন প্রেস করলাম, বাট আমার পেজটা লোড হলো না, ওই জায়গাটুকুর মধ্যে কোনো একটা অ্যাকশন এক্সিকিউট হয়ে আবার ডেটাবেস ক্রিয়েট হয়ে আমাকে এটা শো করে দিচ্ছে। এটা হচ্ছে অ্যাজাক্সের কাজ। অ্যাজাক্স কি এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে। অ্যাজাক্স আমরা শিখবো, লাইক আমরা অ্যাজাক্সটা ওই লেভেলে শিখবো যে লাইক এখানে ডাটা আছে, আমি ক্লিক করলাম, এটি এডিট মোডে চলে গেল, আমি টাইপ করলাম, এডিট হয়ে গেল। অ্যাজাক্স সার্চিং, রাইট? এই বিষয়গুলো কিন্তু আমরা অ্যাজাক্স ক্লাসে একদম র কোড দিয়ে সেগুলো শেখার চেষ্টা করব। বাট তার আগে আমাদের কিছুটা কিন্তু প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন না থাকলে ওখানে ডিরেক্ট অ্যাজাক্সে যদি যায় তাহলে ম্যাক্সিমামেরই না বোঝার সম্ভাবনা থাকবে। এখানে কিন্তু 2 ধরনের বা 3 ধরনের অডিয়েন্স আছে। কোনো একজন বা কেউ একজন খুব ভালো বুঝতে পারছে বা আগে থেকেই সেটা জানা আছে, কেউ আছে শুরু করেছে বাট সব কিছুই বুঝতে পারছে, আবার কেউ আছে কি শুরু করেছে একটু কম বুঝতে পারছে। সবাইকে নিয়ে কিন্তু আমাকে আগাতে হবে, রাইট? সবাইকে নিয়ে কিন্তু আমাকে ক্লাসটা নিতে হবে, বুঝতে পেরেছেন? সো কখনো আমি স্লো যাচ্ছি, কখনো আমি একটু ফাস্টার যাচ্ছি। কারোর জন্য যদি টাফ হয় ইস্যুটা, আগে থেকে আমাকে বা ওই সময় আমাকে একটু জানাতে হবে যে একটু স্লো গেলে অথবা আরেকটু ফাস্ট গেলে, সেটা অ্যাকচুয়ালি ক্লাস রেসপন্স থেকে আমরা এটাকে ঠিক করব। ওকে, আচ্ছা নামাজের সময় হয়ে গেছে, নামাজের ব্রেকটা নিয়ে নিই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা ফর্ম বানিয়েছিলাম না কেউ একজন? আচ্ছা, ব্যাচ 8, ব্যাচ 8, আপনারা 8 না? ফর্ম এটার মধ্যে তো নেই না, আছে আমার কাছে আছে, এই যে এইটা 16, তাই না? ভিউ আর ক্লাস না তো নাই। আচ্ছা আচ্ছা, আমাকে ভিউটা দিয়ে দেন। একটাই পেজ, কিন্তু 2টা পেজ করতে বলেছেন। যাই হোক, নিয়ে আসেন।
এই সাদা কাগজ নিয়ে আসেন তো, সাদা কাগজ আর কলম। না, জাস্ট পেজ, সাদা পেজ। কোনটা? হুম, আনজিপ করাটা, এই ফাইলটা। আচ্ছা, এটাই পেজ। কোথায় দেখেছেন? হুম, আচ্ছা, এটা আমার অ্যাকচুয়ালি আমারও সঠিক জানা নেই। ওকে, আচ্ছা, এটা ছিল না ফর্ম অ্যাড স্টুডেন্ট, ভিউ স্টুডেন্ট, জাস্ট ভিউ, এটাকে ভিউ বলা হচ্ছে। এই ফাইলটার নাম আমি একটু চেঞ্জ করে নিই, অ্যাড স্টুডেন্ট। ঠিক আছে, অ্যাড স্টুডেন্ট ডট পিএসপি, এটা আমার পেজ। এখান থেকে আমি এর হাইপারলিংক দিব, সেটা হচ্ছে অ্যাড স্টুডেন্ট ডট পিএসপি। ভিউ স্টুডেন্টের এখনও কোনো পেজ করা নেই। স্কুল স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস আর কান্ট্রি, 4টা ফিল্ড বলা হচ্ছিল। সো এই ফিল্ডে ডাটাগুলো যখন আমরা ডেটাবেস টেবিলের মধ্যে ইনসার্ট করতে যাব, আমাদের জন্য ডেটাবেসটা কিন্তু রেডি থাকতে হবে, তাই না? আমরা আমাদের ডেটাবেসটা তৈরি করেছি, আমাদের ডেটাবেসটার নাম হচ্ছে SCIP PSP ব্যাচ 8। আমরা এই ডেটাবেসের মধ্যে SCIP PSP ব্যাচ 8 এই ডেটাবেসের মধ্যে ফার্স্টে একটা টেবিল ক্রিয়েট করব। ঠিক আছে, টেবিলটার নাম বলছি TBL স্টুডেন্ট। ফিল্ড কয়টা হবে? স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, কান্ট্রি। টোটাল কয়টা? 5টা। সো 5টা ফিল্ড আমি ক্রিয়েট করছি। TBL স্টুডেন্ট, টেবিলের নাম দিয়েছি TBL আন্ডারস্কোর স্টুডেন্ট। নাম্বার অফ কলামস 5। আচ্ছা, এখন স্টুডেন্ট আইডি ইন্টিজার আমি বলছি লাইক 5, ইন্টিজার 5 বলছি, ইন্ডেক্স বলছি প্রাইমারি, আর এটা হবে অটো ইনক্রিমেন্ট। সো প্রাইমারি কি? হ্যাঁ হ্যাঁ বলছি, আস্তে আস্তে বলছি। সো আমরা যেটা বলছিলাম, আমরা ফিল্ডের কলামটার নাম দিচ্ছি কি? স্টুডেন্ট আইডি। টাইপ, এখানে কি ধরনের ডাটা ইনসার্ট হবে, কি টাইপের ডাটা ইনসার্ট হবে? আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PHP তে ডেটা টাইপ আছে না, ইন্টিজার, স্ট্রিং, রিয়েল, বুলিয়ান, এরকম
ডেটাবেজেরও বেশ কিছু ডেটা টাইপ আছে, বাট ম্যাক্সিমাম কেসে যেটা ইউজ হয় ইন্টিজার, ভার্কার, টেক্সট অ্যান্ড ডেট, রাইট? ম্যাক্সিমাম কেসে। আর যদি কোনো ফ্র্যাকশন ভ্যালু হয় তাহলে আসবে কি ফ্লোট। ওকে, সো যে ডাটা টাইপগুলো আমরা নর্মালি ইউজ করে থাকি এখানে দেওয়া আছে। আর ছোটো ইন্টিজার লাইক লেন্থ 1, সবচেয়ে ছোটো ইন্টিজার, সেটাকে বলা হচ্ছে কি টাইনি ইন্টিজার। সো আমি যখন যে ফিল্ডের ডাটা যে টাইপের আসবে তার উপরে কি আমাদের কলামটাকে নির্ধারণ করে দিতে হবে। নাম, স্টুডেন্টের নাম টেক্সটে আসবে, সেটাকে বলবো কি ভার্কার। অ্যাড্রেস, সেটা নাম্বার অফ লাইন হতে পারে, অনেক ডাটা হতে পারে, রাইট? সেক্ষেত্রে ওটা হবে কি টেক্সট, ফর এক্সাম্পল, রাইট? সো ভার্কার ম্যাক্সিমাম হতে পারে 256, তার চেয়ে বেশি ডাটা হলে আমরা সেটাকে নিয়ে যাবো কোথায়? টেক্সটে। সেটা হতে পারে স্মল টেক্সট, মিডিয়াম টেক্সট, টেক্সট, লার্জ টেক্সট, এরকম আসতে পারে। ওকে, এটাকে বলছি লেন্থ। সো ইন্টিজার হলে কত লেন্থের ইন্টিজার, রাইট? কত ডিজিট ম্যাক্সিমাম আসবে, এখানে কত রেকর্ড ম্যাক্সিমাম এখানে ইনসার্ট করা যাবে। স্টুডেন্ট আইডিতে আমি ইন্টিজার 5 বলতে বোঝাচ্ছি ম্যাক্সিমাম 5 ডিজিট ইন্টিজার। 5 ডিজিট ইন্টিজার ম্যাক্সিমাম হচ্ছে 99,999। সো 1 লাখ থেকে 1 কম, রাইট? সো লেন্থ বলতে আমি বোঝাচ্ছি। বাট আমি যখন স্টুডেন্ট নেম বলবো, ভার্কার ম্যাক্সিমাম কত হতে পারে, লাইক 15। ওকে, আমি এখানে লিখছি স্টুডেন্ট নেম, ভার্কার 50। এই দুজনের মধ্যে একটা বেসিক লেভেল পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে ইন্টিজার 1 বাইট, মানে ইন্টিজার অ্যাকচুয়ালি নেয় পার ইন্টিজার 2 বাইট, মানে 1 ইন্টিজার হলে কি হবে, ডেটাবেজে জায়গা নেবে কত, 2 বাইট। 2 বাইট, দ্যাট মিনস 16 বিট, 8 বিটে 1 বাইট। ওকে, সো 8 বিটে 1 বাইট, আর 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইট 1 মেগাবাইট, আর 1024 মেগাবাইট 1 গিগাবাইট। ঠিক আছে? আর 1000 গিগাবাইটে বলা হয় 1 টেরাবাইট। সো এই যে বিষয়টা, যে আমি 5 ইন্টিজার বলতে বোঝাচ্ছি প্রতিটা বক্সের জন্য অ্যালোকেট হবে 10 বাইট করে জায়গা। 1 হলেও 10 বাইট, আবার 99,999ও যখন আসবে তখনও কত হবে, 10 বাইট। বাট ভার্কারের ক্ষেত্রে আমি তার জন্য জায়গা অ্যালোকেট করে রেখেছি 50। দ্যাট মিনস ভার্কার 50 মিনস পার ক্যারেক্টার 1 বাইট, 50 বাইট জায়গা তার জন্য অ্যালোকেট আছে। বাট আমার নাম যদি হয় 10 ক্যারেক্টারের, সে জায়গা দখল করবে 10 বাইট। ইন্টিজার যেরকম 1 হলেও সে 10 বাইটই নিচ্ছিল, 9 হলেও সে 10 বাইটই নিচ্ছিল, বাট 10 হলেও সে কি নিচ্ছে, 10 বাইটই নিচ্ছে, রাইট? বাট 9 হচ্ছে কি 1 ইন্টিজার, 10 হচ্ছে 2 ইন্টিজার, 99 হচ্ছে 2 ইন্টিজার, বাট 100 হচ্ছে কি 3 ইন্টিজার। 999 কি 3 ইন্টিজার, বাট 1000 4 ইন্টিজার। সবাই নিচ্ছে কি 10 বাইট। ওখানে কোনো লিমিটেশন নেই, মানে আপস অ্যান্ড ডাউন নেই, কম দিব বা বেশি দিব এরকম নেই। বাট ভার্কার যখন আসে, ভার্কারের ডেটার উপর বেস করে কি হচ্ছে, এটাকে আপনাকে ভার্কার যখন আমরা বলছি 50, তার জন্য অ্যালোকেট থাকছে 50 বাইট জায়গা। বাট আমি যদি ফন্টেন থেকে তাকে প্রোভাইড করি 10 ক্যারেক্টার, তাহলে সে 10 বাইট জায়গা নেবে, ডাটাবেসে রাখবে, বাকি জায়গাটুকু ডাটাবেসকে ছেড়ে দেবে। সো এই জন্য ম্যাক্সিমাম কেসে যেটা করা হয়, যে ম্যাথমেটিক্যাল মানে যে ইন্টিজার ভ্যালু দিয়ে ম্যাথমেটিক্যাল অপারেশন হবে না, তাদেরকে অলওয়েজ রাখতে বলা হয় কি ইন্টিজারে, লাইক মোবাইল নাম্বার, লাইক জিপ কোড, হ্যাঁ, অথবা এজ, এগুলোকে রাখা হয় কোথায়, ভার্কার ভ্যালুতে, রাইট? কারণ এগুলো দিয়ে কখনোই কি ম্যাথমেটিক্যাল অপারেশন হচ্ছে না, বোঝা যাচ্ছে? বাট যেখানে ম্যাথমেটিক্যাল অপারেশন হওয়ার চান্স আছে সেখানে ইন্টিজার অথবা কি ফ্লোট অথবা কি রিয়েল অথবা ডাবল, এগুলো ভ্যালু আপনাকে ইউজ করতে হবে। স্টুডেন্ট আইডি ডেফিনেটলি ইন্টিজার ভ্যালু দরকার আছে, কারণ এটা অটো ইনক্রিমেন্ট হবে, অলওয়েজ অটো ইনক্রিমেন্ট ফিল্ডটা ইন্টিজারেই হবে। না, এখানে মাইস্কুল আপনাকে করতেই দেবে না। প্রাইমারি করা যাবে, বাট অটো ইনক্রিমেন্ট যদি না বলেন তখন পরবর্তীতে গিয়ে আবার প্রবলেম ক্রিয়েট করবে। হ্যাঁ, আপনাকে ডেটাবেসই ক্রিয়েট করতে দেবে না, টেবিলে ক্রিয়েট করতে দেবে না। ওকে, প্রাইমারি কি তাহলে যদি করেন তাহলে আপনাকে ম্যানুয়ালি ম্যানেজ করতে হবে সেটাকে। বাট ইন্টিজার যদি করে রাখেন
সে অটোমেটিক ইনক্রিমেন্ট করবে 1 2 3 4, কখনোই ডুপ্লিকেট করবে না। বুঝতে পেরেছেন? আপনি করে রাখবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনাকে অবশ্যই সেই ফিল্ডের ভ্যালু কি দিতে হবে? ইউনিকই দিতে হবে, ইউনিকনেসটা আপনাকে মেনটেন করতে হবে। বাট এখানে আমাকে নিজে থেকে মেনটেন করার কোনো দরকার নেই। সো প্রাইমারি কি হচ্ছে? ওই টেবিলের এমন একটা ফিল্ড যে ফিল্ডের ভ্যালু অলওয়েজ কি হবে? ইউনিক হবে। ওকে, প্রাইমারি কিটা হচ্ছে একটা টপিকের নাম, বাট ইউনিক হচ্ছে তার ভ্যালু। প্রাইমারি কি যেটাকে বলা হচ্ছে টেবিলের প্রাইমারি কি, তার ভ্যালুটা হতে হবে কি? ইউনিক, কখনোই ডুপ্লিকেট হওয়া যাবে না। ফিল্ড যদি ইউনিক হয় তাহলে আমি ওই কলামটাকে বলতে পারি প্রাইমারি, আমার টেবিলের জন্য প্রাইমারি। কেন বলা হয় প্রাইমারি? আরেকটা সংজ্ঞা আছে, যে ফিল্ডের ডাটার মাধ্যমে ওই টেবিলে প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব হয় তাকে বলা হয় ওই টেবিলের প্রাইমারি ফিল্ড বা প্রাইমারি কি। ভ্যালুগুলো কি হতে হবে? স্বতন্ত্র হতে হবে। এমন একটা ফিল্ড হবে যার ভ্যালু অলওয়েজ কি হবে? স্বতন্ত্র, ইউনিক। বুঝতে পেরেছেন? না হতে পারে, সেক্ষেত্রে আপনাকে চেক করতে হবে, ডুপ্লিকেসি আপনাকে চেক করতে হবে। চলে যায়, তখন এটাকে ইউনিক কি বলা হবে? একটাকে প্রাইমারি কি বলা হবে আর একটাকে ইউনিক কি বলা হবে। একাধিক কি হলে ইউনিক কি অথবা কম্পোজিট কি বলা হতো, বাট এগুলো প্রয়োজন পড়ে না, আর ডিবিএমএস এটাকে প্রয়োজন পড়ে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, ডিফল্ট ভ্যালু সম্পর্কে বলছি। আমি বাই ডিফল্ট ওখানে কোনো ভ্যালু দিয়ে রাখতে চাচ্ছি কিনা, সেক্ষেত্রে আমরা ডিফল্ট ভ্যালু ইউজ করবো। লাইক আমি বলছি যে ডিফল্ট ভ্যালু এটা 0। ফর এক্সাম্পল আমার এক্সেস লেভেল অথবা বলে হচ্ছে ডিলিশন স্ট্যাটাস, কোন স্ট্যাটাস ফিল্ড আমি যদি তৈরি করি যে ডিলিট করে দেবো, বাট এটা আদৌ ডিলিট হবে না, আপডেট হয়ে থাকবে ডেটাবেসে। এটা 0 থাকলে এটা নর্মাল ফিল্ড হিসেবে আছে, আর যদি 1 থাকে তাহলে এটা ডিলেটেড ফিল্ড হিসেবে আছে। তখন আমরা ডিফল্ট ভ্যালু সেট করে দিব যে এটা যখনই ইনসার্ট হবে বাই ডিফল্ট ভ্যালু এটা সেট হয়ে যাবে কি 0। কলিশন, ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, ইন্ডিভিজুয়াল ফিল্ডের জন্য আমি ক্যারেক্টার সেট এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। অ্যাট্রিবিউট সাইজ, আমি কত ধরনের মানে কোন লেন্থের ডাটা আসবে তার উপর বেস করে আমি আমার অ্যাট্রিবিউট সাইজটা দিয়ে দিতে পারি। নাল অ্যালাউ করবো কিনা, আমি ফিল্ডের জন্য নাল ভ্যালু অ্যালাউ করবো কিনা। আমি যদি টিক মার্কস দেই নাল ভ্যালু অ্যালাউ করবো, আর না দিলে নট নাল থাকবে। দ্যাট মিনস সেখানে একটা ভ্যালু অ্যাটলিস্ট বসেই যাবে, যে কোনো একটা ভ্যালু। ইন্ডেক্স, প্রাইমারি, ইউনিক, ইন্ডেক্স, ফুল টেক্সট, এখানে কয়েকটা টাইপ আছে। ইউনিক হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে ফিল্ডের ভ্যালু আপনি ইউনিক রাখতে চাচ্ছেন, বাট সেটা কিন্তু প্রাইমারি নাও হতে পারে। ইন্ডেক্স, এটা অ্যাকচুয়ালি যখন প্রাইমারি সেট করা হয় তার একটা ডুপ্লিকেট আইডি জেনারেট হয়ে যায় ব্যাকগ্রাউন্ডে, রাইট? যখন আমরা ইউজ করছি লাইক ইনোডিবি অথবা MySM, তারা কিন্তু একটা ইন্ডেক্সার তৈরি করে। সো আমি যদি কাউকে ইন্ডেক্স করতে চাই, যে লাইক আমি আমার ডেটাবেসের এই টেবিলটাকে এমনভাবে রাখতে চাচ্ছি যেখানে অনেক বেশি অপারেশন চলবে বা যে ফিল্ডটা নিয়ে অনেক বেশি কাজ হবে, সেই ফিল্ডটাকে যদি আমি ইন্ডেক্স করে রাখি, সেটাকে সবসময় সে তার ব্যাকগ্রাউন্ড থেকে উপরের দিকে তুলে রাখবে যাতে অপারেশনটা খুব ইজি হয় এবং দ্রুত গতিতে হয়। আর ফুল টেক্সট অ্যাকচুয়ালি ডেপ্রিকেটেড একটা ফিল্ড। অ্যাকচুয়ালি এটা নর্মালি ইউজ করা হয়ে থাকে যে আমি কোনো একটা ফিল্ড যখন ইউজ করছি, এবং ওই যে আপনি বলছিলেন যে ইমেল অ্যাড্রেসকে আমরা ফুল টেক্সটে রেখে দিতে পারি এবং ডুপ্লিকেসি চেক করে করে রাখতে পারি যে এই ফিল্ডের ভ্যালু কখনোই কি দ্যাট মিনস আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে যখন রেজিস্ট্রেশন করছেন, ওই ইমেল অ্যাড্রেস দিয়ে আর ফার্দার রেজিস্ট্রেশন করতে পারবেন না। ওকে, অটো ইনক্রিমেন্ট, এটা সবসময়ের জন্য প্রয়োজন পড়ে না। নর্মালি প্রাইমারি কির ক্ষেত্রে অটো ইনক্রিমেন্টটা দেওয়া হয় এবং এটা কাজ করে শুধুমাত্র ইন্টিজারের ওপরে। ওকে, কমেন্টস, আপনি ফিল্ডের জন্য ডেটাবেস কমেন্টস দিয়ে রাখতে পারেন। তবে এই ফিল্ডটা আমরা দেখব আরও যখন কাজ করব, কমপ্লেক্স ফিল্ড যখন আসবে, কোনো একটা কমপ্লেক্স নেম যখন ফিল্ডের জন্য আসবে এবং ভ্যালু হবে কি লাইক ভ্যালুটা খুব ট্রিকি টাইপের। ওকে, সেক্ষেত্রে ওই ভ্যালু দেখে যেন আমার ডেভেলপার বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এই ফিল্ডের এই ভ্যালুর জন্য এই কাজ, লাইক 0 হলে পাবলিশড, 1 হলে আনপাবলিশড, অথবা 1 হলে পাবলিশড, 0 হলে আনপাবলিশড, সেক্ষেত্রে ওই কমেন্টসটা আমরা এখানে লিখে রাখবো, রাইট? আমি যদি এখান থেকেই বলি যে এই ফিল্ডটা স্টুডেন্ট নেম, সো স্টুডেন্ট নেমের যদি আমি এখানে কমেন্টস লিখে রাখি যে দিস ফিল্ড কন্টেন্টস স্টুডেন্ট নেম, তাহলে এই কমেন্টসটা যখন টেবিলের স্ট্রাকচার ভিউ আসবে তখন সেখান থেকে দেখা যাবে।
সো মাইম টাইপস এটা নর্মালি ইউজ করা হয়ে থাকে বিভিন্ন ধরনের ফাইল। আগে যেরকম ডেটাবেজে ফাইলগুলো আপলোড করে রাখা হতো, ডেটাবেজের ফিল্ডে ফাইলগুলো আপলোড হতো, ফাইল, অডিও, ভিডিও, এখন হয় না, সব কিছু হয় ডিস্ক স্পেসে। ফাইল আপলোড হয়ে থাকে অলওয়েজ কি ডিস্ক স্পেসে। আবারও বলছি, ফাইল আপলোড হয় অলওয়েজ ডিস্ক স্পেসে। সো ডিস্ক স্পেসে যখন ফাইল আপলোড হয় নর্মালি রাখা হয় কোথায়, ওই পাথটা শুধু রাখা হয় ডেটাবেসে। বাট আগে যখন ডিস্ক স্পেসে জায়গা অনেক কস্টলি ছিল, ডেটাবেসের মধ্যে ফাইলগুলো রাখা হতো। লাইক যদি ইমেজ হয়, বিভিন্ন ধরনের ফাইল হয়, বা অডিও হয়, ভিডিও হয়, তখন এখানে মাইম টাইপ সেট করতে হতো। লাইক আমি যদি বলি মাইমস টাইপ ভিডিও, বা কোনো ধরনের ভিডিও ইউজ করব, ভিডিও স্ল্যাশ ভিডিও কোন টাইপ, লাইক MP3 অর MPEG, এভাবে টাইপ এখানে সেট করে দিতে হতো। সেখানে কিন্তু কিছু মাইম টাইপস রয়েছে, লাইক ইমেজ, টেক্সট, অ্যাপ্লিকেশন, রাইট। ইমেজের জন্য দুটা ইউজ করা হতো, টেক্সট প্লেনের জন্য, টেক্সট ফাইলের জন্য, আর অ্যাপ্লিকেশন এটা ইউজ করা হতো নর্মালি ফাইলের জন্য, লাইক ভিডিও, অডিও, এই মাইমস টাইপটা ইউজ করা হতো। ব্রাউজার ট্রানজেকশন, এখানে অনেক ধরনের, আমাকে বলে দিতে হতো ব্রাউজার থেকে কী ধরনের ট্রানজেকশন নিয়ে আসবে, লাইক ফাইল রিলেটেড। আবার ট্রানজেকশন ট্রান্সফরমেশন অপশন, এখানে কিন্তু কমেন্টসটা দেওয়া আছে, রাইট। ট্রান্সফরমেশন অপশন দিয়ে লাইক কী দিয়ে ট্রান্সফর্ম হবে, যে লাইক কোনো একটা ফিল্ডে ডাটা দিব, ওই ডাটাটা স্ল্যাশ আছে, স্ল্যাশটাকে আমি কিভাবে রাখবো, কনভার্ট করে আমি রেখে দিচ্ছি, ট্রান্সফর্ম করে সে রেখে দিচ্ছে। এই ফিল্ডগুলোর ইউজ এখন আর হয় না, এই কাজগুলো সব করা হয় প্রোগ্রামেটিক্যালি, রাইট। ডেটাবেসের লোডটা আস্তে আস্তে করে কমিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, তো আমরা পরবর্তী ডেটাবেস টেবিলে যাই। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন। আজকে তো দেখা করতে পারছেন না, আগামীকালকেও সকালের দিকে কি আসতে পারবেন আপনি বেসিসে? 10টা? নয়টা না, তাহলে 9:30টাতে আসেন। না না, বেসিসে আসবেন, বেসিস কারণ বাজারে। ঠিক আছে, আসেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দেখেন, আমি স্টুডেন্ট নেম দিয়েছি 50-তে, ইমেল অ্যাড্রেস দিয়েছি টেক্সটের জন্য কোনো লেন্থ নেই, টেক্সটে কোনো লেন্থ সেট করার প্রয়োজন পড়ে না। কান্ট্রি বলেছি 50। এখন আমি যদি লেন্থটা সেট না করি, একজন বলেছিল লেন্থ সেট না করলে কি হবে, আমি সেভ দিতে যাচ্ছি, আমাকে বলছে প্লিজ এন্টার এ ভ্যালিড লেন্থ। আমি মিস করেছি কোথাও, কার্সরটা ওখানে কিন্তু দিয়ে দিচ্ছে, যেখানে আমি লেন্থটা মিস করেছি, ওখানে আমাকে লেন্থ সেট করতেই হবে। লাইক ইন্টিজার অথবা ভার্কার আপনি যখন দেবেন, অথবা ফ্লোট, অবশ্যই সেখানে লেন্থ সেট করতে হবে। ডেট বা টেক্সটের জন্য লেন্থ সেট করার কোনো দরকার নেই। আচ্ছা, আমি যখন সেভ করছি ডেটাবেস টেবিলটা আমাদের এখানে চলে আসবে। দেখেন, আমাদের প্রজেক্টের আন্ডারে TBL স্টুডেন্ট নামে একটা টেবিল জেনারেট হয়ে গেছে। মানে স্ট্রাকচারটা যদি আমরা দেখি, স্টুডেন্ট আইডি আন্ডারলাইন চলে আসে, কারণ এটা অটো ইনক্রিমেন্ট এবং প্রাইমারি কি করেছিলাম না, প্রাইমারি কি। আর স্টুডেন্টের এখানে ডটেড লাইন এসেছে, আমি একটা কমেন্টস দিয়েছিলাম, দিস ফিল্ড কন্টেইনস স্টুডেন্ট নেম, সেই কমেন্টসটা এখানে কিন্তু দেখা যাচ্ছে, তাই না? সো আপনারা ডেটাবেস টেবিলটা তৈরি করে ফেলেছেন আমার সাথে সাথে, গুড। কথাটা আমি বুঝি না, আবার বলেন। হ্যাঁ, অ্যাজ ডিফাইন। হ্যাঁ, ও আচ্ছা, আপনার বিষয়টা বুঝতে পেরেছি। কোনো একটা ডেটাবেস টেবিল তৈরি করতে গিয়ে, মনে করেন অ্যাট দ্য এন্ড অফ দ্য টেবিলে আমি একটা, এটা এখানে অ্যাজ ডিফাইন নাল আর কারেন্ট টাইম স্ট্যাম্প, স্ট্যাটিক বলে কোনো কিছু নাই। অ্যাজ ডিফাইন যখন করবেন আপনি নিজে লিখে দেবেন কি আসবে, ডিফল্ট ভ্যালু আপনি দিচ্ছেন না, বাট এখানে কি অটোমেটিক কি বসে যাবে, লাইক 0 বসে যাবে, অথবা 1 বসে যাবে, অথবা কি এখানে বলবে লাইক পেন্ডিং, লাইক কোনো অর্ডার সেভ করার সময় এখানে ডিফল্ট সেট করে দিব কি লাইক পেন্ডিং, ঠিক আছে। নাল কোনো কিছুই বসবে না, রাইট। কারেন্ট টাইম স্ট্যাম্প, এটা নর্মালি ইউজ করা হয় ডেট টাইমের ক্ষেত্রে,
যে ডেটাবেস থেকে টাইমটা নিয়ে ওই ডেটাবেস ফিল্ডের ভেতরে সেটাকে ইনসার্ট করে দেবে, আমার দেওয়ার দরকার নেই, সেই সিস্টেম থেকে টাইমটা নেবে এবং সিস্টেমের ডাটাটাই ইনসার্ট করে দেবে। বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা আমার স্টুডেন্ট এসেছে, আমরা আমাদের ফর্মটা দেখতে পাচ্ছি, ফর্মের উপরে টাইটেলটা নেই, স্টুডেন্ট অথবা অ্যাড স্টুডেন্ট বলছি, আমাদের ফর্মটা ওখান থেকে আসছে, আমাদের ফর্মটা আসছে। কি হলো, আমাদের পেজটা কিন্তু ভিউ নামে নেই, তাই না? আমাদের পেজটা চেঞ্জ হয়ে গেছে, অ্যাড স্টুডেন্ট নামে আছে। এখন আমরা এই সেভ বাটনটা প্রেস করব এবং ডাটাটা সেভ করার চেষ্টা করব। আমাদের ফর্মটা একটা অ্যারে, আমাদের যে ফর্ম ফিল্ডগুলো দেখা যাচ্ছে এটা আমার ফর্ম ট্যাগের মধ্যে আছে। অ্যাকশনটা কি বলা হয়েছে, ব্ল্যাঙ্ক, দ্যাট মিনস এই পেজেই, আর মেথডটা আমার কি, পোস্ট। সো এই ক্ষেত্রে যে কাজটা করা হবে সেটা হচ্ছে এরকম, ফার্স্টেই আমি সেট করব যে আমার বাটনটা প্রেস হলো কিনা। আমার বাটনের নাম কি আছে, আমাদের বাটনের নাম আছে BTN। সো আমি এখান থেকে চেক করব, ইজ সেট $_post, ইন্ডেক্সের নাম কি, BTN। তো যদি বাটন হিট করে তাহলে এখানে ইজ সেট হবে এবং এখান থেকে ফাংশনটা কল হবে। লাইক আমি বলছি যে সেভ স্টুডেন্ট ইনফো নামে একটা ফাংশন লিখবো এবং সেটা আমাদের স্টুডেন্ট ক্লাসের মধ্যে গিয়ে ডিফাইন হবে, ঠিক আছে? সো আমাদের প্রজেক্টে কি লাগবে, তাহলে একটা স্টুডেন্ট ক্লাস তৈরি করতে হবে। সো আমি ডে 17-এর মধ্যে একটা কাজ করছি, নতুন একটা ফোল্ডার করছি, ভালো করে বুঝবেন। ক্লাসেস নামে একটা ফোল্ডার করেছি, ক্লাসেস ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল তৈরি করছি স্টুডেন্ট নামে, একটা ফাইল বলবো না, PHP-র ক্লাস তৈরি করছি স্টুডেন্ট নামে, ঠিক আছে? স্টুডেন্ট নামে আমি একটা ক্লাস তৈরি করছি। বলেন। হ্যাঁ, দুইটাই ডট পিএস। সিনট্যাক্স দেখে আপনাকে বুঝতে হবে। ফাইলের নামের সাথে আপনি ক্লাস ইউজ করতে পারেন, অনেক সময় যেটা করা হয় ফাইলের নামের সাথে ক্লাসটা ইউজ করা হয়, লাইক student.class.php। আপনি student.class.php লিখতে পারেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, ফাইলের নাম আপনি ওভাবে যেগুলো ক্লাস সেগুলোর সাথে আপনি ক্লাস অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমরা একটা ফাংশন তৈরি করব যেটাকে আমরা বলছিলাম যে ক্লাস কনস্ট্রাক্টর বা ক্লাস ইনিশিয়ালাইজার, রাইট? আমরা লাস্ট ডেতে শিখেছি ক্লাস কনস্ট্রাক্টর সম্পর্কে। এখন আমরা কি করছি, ফার্স্টে রিকোয়ার করে নিব ওই ক্লাসটাকে, স্টুডেন্ট ক্লাসটাকে রিকোয়ার বলছি, এটা আছে কোথায়, ক্লাসেস ফোল্ডারে student.php। লিঙ্ক হলো, আমি যদি স্টুডেন্ট ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করতে চাই, $stobj ইকুয়াল নিউ স্টুডেন্ট, তাহলে আমার স্টুডেন্ট ক্লাসটা কল হয়ে গেছে। আমরা একটু চেক করে দেখি, কোনো এরর নেই, দ্যাট মিনস অবজেক্ট তৈরি হয়েছে। বাট কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করলে ওই ক্লাসের কনস্ট্রাক্টরটা রান হয়ে যায়, সেটা কিন্তু আমরা জানি, রাইট? আমি যদি বলি ইন কনস্ট্রাক্ট, তাহলে আমি যখন এই ফাইলটাকে লোড করবো, আমি কিন্তু আছি ভিউ ফাইলে, তাই না? বাট ক্লাস কনস্ট্রাক্টরের মধ্যে যে লেখাটা আছে ইন কনস্ট্রাক্ট, সেটা কিন্তু চলে আসছে। তার মানে আমরা যখন কোনো অবজেক্ট তৈরি করলাম সঙ্গে সঙ্গে কি হলো, কনস্ট্রাক্টরটা রান হয়ে গেছে। সো এটা একটা বড় দিক, এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমি যখনই ওই ক্লাসের কোনো ফাংশন কল করব, প্রথমে এক্সিকিউট হবে কি কনস্ট্রাক্টর, দ্বিতীয় এক্সিকিউট হবে কি ফাংশন। আগে কিন্তু কনস্ট্রাক্টর এক্সিকিউট হবে, পরে এক্সিকিউট হবে কি ওই ফাংশনটা যাকে আমি কল করেছি। এখন আমার টার্গেটটা কি, আমি অবজেক্টটা দিয়ে st অবজেক্ট, এই অবজেক্টটা দিয়ে আমি একটা ফাংশন কল করব, ফাংশনটার নাম হচ্ছে সেভ স্টুডেন্ট ইনফো।
এর মধ্যে যাবে কি আমার আন্ডারস্কোর পোস্ট অ্যারেটা। আমার টার্গেটটা কি ডেটাবেসে ডাটা সেভ করা, তাই কি না? আমি ডেটাবেসে ডাটা সেভ করব, ডাটাবেস থেকে ডাটা সিলেক্ট করব, ডাটাবেস থেকে ডাটা এডিট করব, ডাটাবেসের ডাটা ডিলিট করব, অনেক ফাংশন আমাকে এই স্টুডেন্ট ক্লাসে লিখতে হবে এবং প্রত্যেকবারই কি করতে হবে আমাকে ডেটাবেসের কানেকশনটা করতে হবে, রাইট? ওই সুবিধাটা আমি যদি এখান থেকে বলি যে পাবলিক ফাংশন সেভ স্টুডেন্ট ইনফো, প্যারামিটার হিসেবে কি আছে? পোস্ট অ্যারেটা আছে, তাই না? পোস্ট অ্যারেকে যদি আমরা বলি ডাটা, কাজ করবে না? কাজ করবে, কারণ পোস্টের ডাটা সব চলে আসবে ডাটা অ্যারেতে। এখন আমার কাজ কি? আমি যদি ডেটাবেসের অপারেশন করতে যাই, ফার্স্টে ডেটাবেসের কানেকশন করতে হবে, তারপরে এসকিউএল কমান্ড লিখতে হবে, দেন মাইস্কিউএল কোয়েরি ফাংশনের মাধ্যমে ডেটাবেসে সেটা রান করাতে হবে, তাই কি না? সো আবার আমি যখন সিলেক্ট করতে যাব আবার একই কাজ করতে হবে, কানেকশন করতে হবে। কানেকশনের কোডটা আবার একটু লম্বা, রাইট? সো প্রতিবার যদি সেই কোডটা আমাকে লিখতে হয় তাহলে কি হবে? আমার কোড অনেক বেশি ক্লামজি হয়ে যাবে, রাইট? সো এই কাজটুকু যদি অন্য একটা কোথাও রেখে করা যায়, যাতে সবাই ইউজ করতে পারে, সবগুলো ফাংশনই কানেকশনটা পেয়ে যায়, তাহলে কি বেটার হয় না? বেটার লোকেশনটা হচ্ছে কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টরের মধ্যে যদি আমি কানেকশনটা দিয়ে দেই তাহলে এর মেম্বার ফাংশন যতগুলো লিখবো সবাই ওই কানেকশনটা পেয়ে যাবে, ডেটাবেসের কানেকশন এবং ডেটাবেস সিলেকশন। সো ডেটাবেসের কানেকশনটা আমরা লিখছি, আমি বলছি হোস্ট নেম লোকাল হোস্ট, ইউজার নেম root, পাসওয়ার্ড blank, ঠিক আছে? ডিবি নেম, ডেটাবেসের নামটা কি লিখেছিলাম? ব্যাচ 08। সো ভেরিয়েবলের মধ্যে 4টা ভ্যালু আমি নিয়ে নিলাম। এরপর আমি বলছি কানেকশন। কানেকশন ভেরিয়েবলের মধ্যে আমি একটা ফাংশন কল করব, MySQL কানেক্ট। এটা পিএসপির বিল্ট ইন ফাংশন, যার মাধ্যমে ডেটাবেস সার্ভারের সাথে কানেকশন এস্টাবলিশ করা যায় এবং এখানে 3টা প্যারামিটার যায়। ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে হোস্ট নেম, আমি হোস্ট নেমটা দিলাম। সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে ইউজার নেম, ইউজার নেমটা দিলাম। থার্ড প্যারামিটারটা হচ্ছে পাসওয়ার্ড, রাইট? পাসওয়ার্ডটা দিলাম। হোস্ট নেমের মধ্যে কি আছে? লোকাল হোস্ট। ইউজার নেমটা কি? রুট। পাসওয়ার্ড আমার নাল ব্ল্যাঙ্ক। সো যদি এই ইনফরমেশনগুলো দিয়ে কানেকশন করতে পারে, এখানে আসবে কি? ট্রু, আদারওয়াইজ আসবে কি? ফলস। সো আমি এভাবে কন্ডিশন দিতে পারি, ইফ $কানেক্ট যদি ট্রু হয় তাহলে এখানে ইফে ঢুকবে এবং সরাসরি আমি ইকো করে বলে দিতে পারি কানেক্টেড, এলস ওকে কি বলতে হবে? ডাই। এক্সিটের মধ্যে একটা ফাংশন আছে, বাট মেসেজ স্টোর করা যায়। নট কানেক্টেড। রিজনটা যদি জানতে চাই তাহলে বলবো MySQL কম্পাইলারকে থামিয়ে দেওয়া। কম্পাইলারকে ওখানে স্টপ করে দেবে এবং ভেতরে যে মেসেজটা থাকবে সেটাকে ডিসপ্লে করাবে। ওকে, সো আমি MySQL এরর ফাংশনটা যখন কল করব তখন এররটা রিটার্ন হবে। বুঝা যাচ্ছে? তাহলে আমি কানেকশন যদি হয় তাহলে বলবো ডেটাবেস সার্ভার কানেক্টেড, এলস বলবো কি ডেটাবেস সার্ভার নট কানেক্টেড, কি কারণে কানেক্ট হয় না সে ধরনের এরর মেসেজটা ডিসপ্লে করবে। যদি আমি রিফ্রেশ দিয়ে এখানে দেখতে পাই যে ডেটাবেস সার্ভার কানেক্টেড, তার মানে ডেটাবেস সার্ভারের সঙ্গে আমার এই প্রজেক্টটা কানেক্ট হয়েছে, ডেটাবেস সার্ভার কানেক্টেড। না, MySQL আই দিয়ে করি না, MySQL এর মাধ্যমে কানেক্ট করেছে। ফাংশনটা কি? MySQL কানেক্ট। এখন একটু খেয়াল করে দেখেন, আমি যদি ইনফরমেশনটা ভুল দেই, root1 বলি, স্টিল কানেকশন আছে। বা হোস্ট নেম যদি ভুল দেই অথবা পাসওয়ার্ড দিয়ে দেই, ঠিক আছে?
MySQL কানেক্ট ফাংশনে এরর চলে আসে, সার্ভার নট কানেক্টেড, PHP নেটওয়ার্ক গেট অ্যাড্রেস গেট ইনফো ফেইল্ড, নো সাস হোস্ট ইন নোন, রাইট? হোস্ট নেমই পাচ্ছে না। সো হোস্ট নেম আমি ঠিক রাখলাম, যদি এবার পাসওয়ার্ড দিয়ে দেই তাহলে এররটা ডিফারেন্ট হবে। MySQL কানেকশন এরর হয়েছে, আমাকে বলছে রুট ইউজার আইডি হোস্ট নেম লোকাল হোস্ট আর ইউজার পাসওয়ার্ড ইয়েস বলা হচ্ছে, এক্সেস ডিনাই ফর ইউজার, এই ইউজার দিয়ে সে এক্সেস ডিনাই করছে, রাইট? কানেকশন করতে পারছে না। হ্যাঁ বলেন। আমি পরে আরেকটা ফাংশন দিয়ে ডেটাবেস নেম সিলেক্ট করব, ঠিক আছে? MySQL সিলেক্ট ডিবি নামে আরেকটা ফাংশন আছে যার মাধ্যমে আমি সিলেক্ট করতে পারি। আচ্ছা, হোস্ট নেম লোকাল হোস্ট অলওয়েজ, ইউজার নেম রুট আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, এটা ডিফল্ট। বাট আমি যদি চেঞ্জ করে নেন তাহলে ওই চেঞ্জ ভ্যালুটা এখানে দিতে হবে। বাট কেয়ারফুল সবাই, এখানে কেউই MySQL এর কোনো ইউজার ক্রিয়েট করবো না, পাসওয়ার্ডও দিব না, ঠিক আছে? যা প্র্যাকটিস করবেন এটা বাসায় গিয়ে। কোথায় আছে, কোথা থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হয় সেটা আমি কিন্তু দেখাচ্ছিও না, ওকে? আচ্ছা, সো আমাদের ডেটাবেস সার্ভারে কানেক্টেড হয়েছে, ডেটাবেস সার্ভার কানেক্ট হয়েছে। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি বলবো MySQL সিলেক্ট ডিবি, এখানে আমরা ডিবি নেমটা দিয়ে দিই, তাহলে সে ডেটাবেসটাকে, ডেটাবেস সার্ভারও কানেক্ট করবে, ডেটাবেসটাকেও সিলেক্ট করে রেখে দেবে। সো আমি এখন এখান থেকে ইজিলি SQL কমান্ড লিখতে পারি, বুঝতে পেরেছি? এখান থেকে ইজিলি আমি SQL কমান্ড লিখতে পারি, এবং SQL কমান্ডটা হচ্ছে এরকম, আমি ডেটাবেসে ডাটা সেট করতে যাচ্ছি, সেভ করতে যাচ্ছি। সো আমি আগে ফার্স্টে একটু ইকো দিয়ে ডাটাটা দেখার চেষ্টা করি কি ডাটা আছে আমার ডাটা অ্যারের মধ্যে। সেভ, স্টুডেন্ট নেমের মধ্যে কি আসছে, তার নেমটা, ইমেল অ্যাড্রেসের জায়গায় ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেসের জায়গায় ঢাকা বাংলাদেশ, কান্ট্রির জায়গায় ভিডি, আর বাটন ভ্যালু কি সেভ। আমাদের এই চারটা ফিল্ডের ডাটা লাগবে, তাই না? এবং এটা কি ধরনের অবস্থায় আছে, অ্যারে অবস্থায় আছে। অ্যারেটা কি অ্যাসোসিয়েটিভ অ্যারে না, অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে রয়েছে। আচ্ছা, সো আমার ডাটার ইনফরমেশনটা যদি অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে থাকে, আমি একটা SQL কমান্ড এখানে লিখবো। SQL কমান্ডটা স্ট্রিং আকারে লিখতে হয়, এটা স্ট্রিং আকারে আমরা লিখবো। SQL কমান্ডটাকে যখন MySQL কোয়েরি ফাংশনে রান করব তখন এটা ডেটাবেসে গিয়ে কমান্ড আকারে ডেটাবেসের সার্ভারে রান করবে। সো আমি ডেটাবেসে ডাটা ইনসার্ট করার জন্য কমান্ড লিখছি, অলওয়েজ MySQL কমান্ডের যে কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডগুলো ক্যাপিটাল ফরম্যাটে লিখবেন, অল ক্যাপস, এটা স্ট্যান্ডার্ড, ওকে? স্মল লেটারে লিখলেও কাজ করে, বাট অল ক্যাপসটা কি স্ট্যান্ডার্ড। ইনসার্ট ইনটু TBL স্টুডেন্ট, ঠিক আছে? ইনসার্ট ইনটু TBL স্টুডেন্ট, তারপরে আমরা এখানে ফিল্ডের নামগুলো বলে দিব, আইডিটা ছাড়া, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপরে কি কান্ট্রি। সিরিয়ালটা করলে ভ্যালুগুলো যখন দেবেন তখনও ভ্যালুগুলো সিরিয়াল অনুযায়ী দেবেন। আপনি এখানে এলোমেলো করতে পারেন, ভ্যালুগুলো আপনি এলোমেলো আকারেই দিতে হবে। তার মানে এখানে স্টুডেন্ট নেম দিলে ফার্স্টে ভ্যালু পজিশনে কি বসবে, স্টুডেন্ট নেম। সেকেন্ডে যদি হয় ইমেল অ্যাড্রেস তাহলে সেকেন্ডে বসবে কি ইমেল অ্যাড্রেস, ওকে? আর যদি এটাকে আপনি না দেন, স্টুডেন্টের এই ফিল্ডগুলো যদি না দেন, ডিরেক্ট ভ্যালুস দিয়ে দেন, তাহলে হবে সে কিন্তু ডেটাবেসের ফিল্ডগুলো শুরু থেকে কাউন্ট করা শুরু করবে, রাইট? সো বেটার হচ্ছে কমান্ডের মধ্যে কোন কোন ফিল্ডে ডাটা রাখতে চাচ্ছেন সেটা উল্লেখ করে দেওয়া। ভ্যালুসের মধ্যে আমরা কোটেশন দিয়ে দিয়ে রাখবো, কয়টা ভ্যালু, চারটা ভ্যালু, ওকে? চারটা ভ্যালুগুলো আছে কার মধ্যে, ডাটাতে। ডাটাগুলো থাকবে থার্ড ব্র্যাকেটের মধ্যে। ডাটার ফার্স্টে কি আছে, স্টুডেন্ট নেম,
ইমেল অ্যাড্রেস, এটা আসবে কি কান্ট্রি। সো আমি এক লাইনেই লিখেছি, নিচের লাইনেও আনা যেত, তাহলে আমাকে কনক্যাট করতে হতো। ওই কমপ্লেক্সিটিটা এড়ানোর জন্য আমি স্ট্রেট একটা লাইনে লিখেছি যে ইনসার্ট ইনটু টেবিল নেম, তারপরে ফিল্ড দিয়েছি, ভ্যালুস দিয়েছি, ভ্যালুসের পর আমি ভ্যালু ফিল্ডগুলো দিয়ে দিয়েছি। এরপর আমরা একটা কমান্ড চালাবো, এভাবে লেখা যায় মাই এসকিউএল কোয়েরি। এই ফাংশনের মধ্যে আমরা যদি এসকিউএলটা দিয়ে দেই, ঠিক আছে, তাহলে এসকিউএল কমান্ডে যদি কোনো এরর থাকেও, কোথায় এরর আছে সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। ওকে, আচ্ছা, সো এভাবেও লেখা যায়। আবার এটাকে আরেকটু ম্যাচিউর করে যদি আমরা লিখতে চাই, ধরুন এসকিউএল মাইস্কিউএল কোয়েরি অলওয়েজ রান করে ট্রু অর ফলস, ইসেটের মতো। ট্রু ফলস রিটার্ন করে, ইসেট কি রিটার্ন করে? ট্রু ফলস। তো মাইস্কিউএল কোয়েরি ফাংশনটা রিটার্ন করবে ট্রু অ্যান্ড ফলস। যদি এসকিউএল কমান্ডটা সে রান করাতে পারে ট্রু, না রান করাতে পারলে কি ফলস। সো আমি এভাবে লিখতে পারি, ইফ মাইস্কিউএল কোয়েরি যদি ট্রু রিটার্ন করে, আমি বলে দিতে পারি না ডাটা ইনসার্ট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি ইকো করে দিতে পারি, সেভ স্টুডেন্ট ইনফরমেশন successfully, save student information successfully, otherwise আমি বলবো die SQL error। এররটা কি? MySQL error, রাইট? তাহলে আমি স্টেটমেন্ট দিয়ে চেক করলাম, যদি এসকিউএল কমান্ডটা রান করে যায় তাহলে আমি বলবো সেভ স্টুডেন্ট ইনফরমেশন সাকসেসফুলি, আদারওয়াইজ আমি ডাই করে দিয়ে বলবো এসকিউএল এরর, কি কারণে এরর হয়েছে সেটাও সে এখানে রিটার্ন করে দেবে। এবার চেক করি, এই ডাটাটা যখন এখন সেভ যদি করি, আমার ডেটাবেস টেবিল স্টুডেন্টের মধ্যে ওই রেকর্ডটা চলে আসার কথা, রাইট? সো আমি সেভ বাটন প্রেস করছি, আনডিফাইন্ড ইন্ডেক্স কান্ট্রি আমাকে এরর দিয়েছে, ঠিক আছে, আনডিফাইন্ড ইন্ডেক্স কান্ট্রি ইন সি। ডাটার মধ্যে কান্ট্রি নামে কোনো ইন্ডেক্স নেই। আচ্ছা, এখানে বলা আছে কান্ট্রি নেম, আমি ধরেছি কি দিয়ে? কান্ট্রি। সো ওখানকার আমাদের একটা ডেটাবেস ভ্যালু নাল আকারে সেট হয়ে গেছে, কান্ট্রিটা শুধু পায় নাই, ঠিক আছে? কান্ট্রি না পাওয়াতে অন্যান্য রেকর্ডগুলো ইনসার্ট হয়েছে, ওটা পিএসপি এক্সেপশন দিয়ে আমার এই ডাটাটা কি করে দিয়েছে? ব্ল্যাঙ্ক। ওকে, সো আর একটা রেকর্ড আমরা ইনসার্ট করছি, সেভ, রিলোড করে নেওয়া হয় নাই, রিলোড করে নিচ্ছি পেজটাকে। এবার আছে না, সেভ হয়েছে, আমি ক্লিয়ার করে দেই রেকর্ডটা। দেখেন আমি এই টেবিলটাকে এমটি করে নেই, ঠিক আছে? এই টেবিলের 2টা ফিল্ডে 3টা ফিল্ডে ডাটা আছে, ডিলিট করে দিচ্ছি, নতুন করে যাচ্ছে। ওই ফিল্ডে তো আমাদের আপডেট হওয়ার কথা, তাই না? সো এবার যাচ্ছি, নতুন রেকর্ড ইনসার্ট করছি, নতুন রেকর্ড ইনসার্ট করতে গিয়ে আবার একটা রেকর্ড ইনসার্ট হয়েছে,
ইউআরএল হিট করলে কিন্তু ইনসার্ট হবে, কারণ আমাদের এখানে কোনো ভ্যালিডেশন দেয়া নেই, রাইট? আমাদের কোনো ভ্যালিডেশন দেয়া নেই। অ্যাড স্টুডেন্টে যখন আমরা যাচ্ছি, শাহিল আলম, শাহিল.আলম বাংলাদেশ, সেভ। এবার কি আসছে? সেভ স্টুডেন্ট ইনফরমেশন সাকসেসফুলি। এই মেসেজটা এখানে আসছে কারণ আমার এটা ইকো করা আছে ক্লাসের মধ্যে, বাট আমি যদি এটাকে রিটার্ন করে এনে ভিউ দিতে চাই, আমি এখানে অনায়াসেই প্লেস করতে পারি, তাই না? সো আমাদের ইনফরমেশনটা ডেটাবেজে সেভ হয়েছে কিনা উইদাউট এরার আমরা দেখতে পাচ্ছি সকল ইনফরমেশনগুলোই আসে, কারণ কান্ট্রির এগেনস্টে ভ্যালু দেওয়া ছিল কি? বিডি। যে যিনি আমাদের ফর্ম ফিল্ডটা তৈরি করে দিয়েছেন, কান্ট্রির এগেনস্টে ভ্যালু হিসেবে সে দিয়েছিল কি? সবগুলোতেই বিডি দিয়েছে। কপি পেস্ট। বুঝা যাচ্ছে? আচ্ছা, এতটুকু কারো কোনো কনফিউশন আছে কিনা? আমি এবার যেটা করবো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এই মেসেজটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, দেন রিটার্ন করব কি? বুঝতে পেরেছেন? আমি মেসেজটাকে এই লোকেশনে ডিসপ্লে করাতে চাচ্ছি, ঠিক এই জায়গায়, ওই ফর্মটার ওপরে। ওকে, সো মেসেজ একটা ভেরিয়েবলের মধ্যে রেখে সেটাকে আমি রিটার্ন করেছি। রিটার্ন ভ্যালুটা কোথা থেকে রিসিভ হবে? ফাংশন যেখান থেকে কল হয়েছে, তাই না? এখান থেকে, লাইক আমি একটা ভেরিয়েবল নিচ্ছি msg, এখানে চলে আসবে না? এখানে চলে আসবে। সো আমি এই মেসেজ ভেরিয়েবলটাকে যেখান থেকে প্রিন্ট করতে চাই, একটা টেবিলের মধ্যে করেছেন, তো ডিফিকাল্ট। টেবিলের বাইরে আমাকে কি করতে হবে? এরকম করেছেন কেন? উপরের অংশটুকু টেবিলের মধ্যে, টেবিলের বাইরে দিতে পারতেন। আচ্ছা, ব্যানারের মধ্যেই করি। একটি স্টেটমেন্ট নিচ্ছি, এখান থেকে চেক করছি, সেট মেসেজ কি করতে হবে? ইকো হবে কি আমার মেসেজ, তারপরে কি করা হবে? আনসেট। এটা একটা বিল্ট ইন ফাংশন। এর কাজ কি? যদি কোনো ভেরিয়েবল সেখানে দেওয়া হয় অথবা অ্যারের ইন্ডেক্স সেখানে দেওয়া হয়, সে অটোমেটিক সেই ইন্ডেক্সের ভ্যালু কি করে দেবে? ক্লিয়ার করে দেবে, মুছে দেবে। ইসেট চেক করে আর আনসেট ক্লিয়ার করে। আনসেট করার দরকার হচ্ছে আপনি সেভ করেছেন, আবার যদি এই পেজটা ক্লোজ করে দিয়ে আবার যদি এখানে চলে আসেন এই পেজে, সরাসরি দেখাবে যে কি সেভ ইউজার ইনফরমেশন বা স্টুডেন্ট ইনফরমেশন সাকসেসফুলি, বাট আপনি কিন্তু বাটনেই প্রেস করেন নাই। ঠিক আছে? আচ্ছা, সো এখন যদি আরেকটি ইনফরমেশন আমি সেভ করি, ডিফারেন্ট কোনো ভ্যালু দিয়ে ইনফরমেশন আসে, সেভ স্টুডেন্ট ইনফরমেশন, বাট এরপর আমি এটাকে কেটে দিয়েছি, একটু খেয়াল করেন, এটাকে কেটে দিয়েছি, আমি অ্যাড স্টুডেন্ট বলছি, মেসেজটা কি আছে? নেই। সো আনসেট করার কারণে আছে, আদারওয়াইজ যদি আমি আনসেট না করতাম তখন কিন্তু রেখে দিত ভ্যালুটা ভেরিয়েবলের মধ্যে। সেট করা দেখি ডাটাটা, আমার ডাটাটা এখানে সেভ হয়েছে। ওকে, সো আমরা ডাটাটাকে ইনসার্ট করতে পারছি। ঠিক আছে? সো আপনারা জাস্ট দুইটা ফিল্ডের একটা ফর্ম নেন, ডেটাবেসে ডাটা ইনসার্ট করার চেষ্টা করেন, মাত্র দুইটা ফিল্ড, টাইটেল, ডেসক্রিপশন। টাইটেল একটা আর টেক্সট এরিয়া একটা, ব্লক টাইটেল, ব্লক ডেসক্রিপশন। একটা ব্লক টেবিল করেন, ব্লক আইডি, ব্লক টাইটেল, ব্লক ডেসক্রিপশন, রাইট? তিনটা ফিল্ডের একটা টেবিল। বাটন প্রেস করব, ব্লগ নামে একটা ক্লাস থাকবে, ক্লাসে কনস্ট্রাক্টরের মধ্যে ডেটাবেস কানেক্ট হবে, সেভ ব্লগ নামে ফাংশন হবে যার মাধ্যমে ডেটাবেসে ডাটা সেভ হবে। ঠিক আছে? খুব বেশি সময় দিচ্ছি না, আমি তার জন্য আমি সময় দিব, আমি জাস্ট সিলেকশনটা একটু দেখিয়ে নিই। আমি নতুন একটা পিএসপি ফাইল, আমি অ্যাড স্টুডেন্টটাকে পুরোটাই কপি করে নিয়েছি।
মেসেজ রিটার্নটা বুঝছি ভেরিয়েবলে রেখে এটাকে আমরা রিটার্ন করে দিয়েছি। ভিউ পেজটাকে এটা রিসিভ করেছি, রিসিভ করার পর সেট করা হয়েছে, ইকো করা হয়েছে, আনসেট করা হয়েছে। ইকুয়াল ফাংশন যা রিটার্ন করবে ইকুয়ালের পাশে লেফট সাইডে বসে যাবে। আচ্ছা, সো এই পেজটাকে আমি কপি করেছি, আমি আরেকটা নতুন ভিউ ফাইল তৈরি করছি ভিউ স্টুডেন্ট নামে। ভিউ স্টুডেন্ট নামে একটা নতুন ভিউ ফাইল তৈরি করছি। পেস্ট করে দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি এই লেআউটটা খুব বিপদে ফেলে দিয়েছে, কারণ এখানে আবার টেবিল বসাতে হবে আর কি। আপনার যে লেআউটটা করেছেন পুরো টেবিল দিয়ে করেছেন, তো আমার এর ভেতরে আবার আরেকটা টেবিল নিয়ে আসতে হবে, তো সেক্ষেত্রে আরেকটু কমপ্লেক্স হয়ে যাবে কোডটা। যাই হোক, আমি এই অংশটাকে আপাতত রিমুভ করে নিচ্ছি, পরে কাজে লাগাবো। যেটা করে নিই, ফর্মটাকে বাদ দিয়ে দেই। টিডির ভেতরে যে ফর্মটা, এই ফর্মটাকে রিমুভ করে দিয়েছি। আমাদের এখানে আরেকটা টেবিল নেই, কারণ আমরা ওই ডাটাগুলো নিয়ে আসবো টেবিলের পদ্ধতিতে। টিআর এর মধ্যে টিএইচ আমি বলবো নেম, আমি দেখাবো কি নেম, ইমেল আর অ্যাড্রেস। ঠিক আছে, তিনটে ভ্যালু দেখাবে। আবার আরেকটা টিআর এর মধ্যে আমি যাব, আর এখানে টিডি বসবে কয়টা? তিনটা, যেগুলো অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক। সো একটা ইনার টেবিল নেওয়া হয়েছে। আমি যদি ভিউ স্টুডেন্টে যাই, অ্যাড স্টুডেন্ট থেকে মেনু লিঙ্ক যেটা আছে এখানে গিয়ে কি করব, ভিউ স্টুডেন্ট ডট পিএসপি, আর ভিউ স্টুডেন্টে গিয়ে ওখানেও একটা মেনু লিঙ্ক হবে ভিউ স্টুডেন্ট ডট পিএসপি। সো এবার এটা অ্যাড স্টুডেন্ট, আর এটা কি আমার ভিউ স্টুডেন্ট। ভিউ স্টুডেন্টের মধ্যে নেম, ইমেল আর অ্যাড্রেস আসবে। আর নেম, ইমেল আর অ্যাড্রেস আসার জন্য এই টেবিলের মধ্যে আমি প্রাথমিকভাবে বর্ডারটাকে 1 দিয়ে রাখছি। সো ডিফল্ট বর্ডার কিন্তু এসেছে এবং একটা রো দেখা যাচ্ছে। মানে এখন আমি যে কাজটা করব, ডেটাবেস থেকে ডাটাগুলো সিলেক্ট করে নিয়ে আসবো এবং ডাটাটাকে লুপ চালিয়ে প্রিন্ট করে দেব। সো ক্লাস ফার্স্টে কি করতে হবে, রিকোয়ার করতে হবে। ক্লাসটার নাম কি, ক্লাসেসের মধ্যে স্টুডেন্ট ক্লাস। এরপর আমাকে অবজেক্ট তৈরি করতে হবে, যে কোনো নামে করতে পারি, নিউ স্টুডেন্ট। এবার এই এসটি অবজেক্টটা ইউজ করে আমি ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসবো। সিলেক্ট অল, ফাংশনটার নাম কি, সিলেক্ট অল স্টুডেন্ট। সো এটাকে আমি কপি করছি, সিলেক্ট অল স্টুডেন্টটাকে কপি করছি, ক্লাসের ভেতরে ফাংশন আকারে ডিফাইন করব। পাবলিক ফাংশন সিলেক্ট অল স্টুডেন্ট। আমার MySQL এই কমান্ডটা খুবই ছোট, MySQL কোয়েরিতে আমি ডিরেক্ট কমান্ডটা লিখে দিব, সিলেক্ট স্টার ফ্রম টিবিএল। এটা ভেরিয়েবলে রেখেও করতে পারি, আবার ডিরেক্টও করতে পারি। কারণ MySQL কোয়েরি রিটার্ন করবে, এটা কিন্তু যেহেতু সিলেক্ট কোয়েরি সে আমাকে ডাটা রিটার্ন করবে। কোয়েরি, এই কোয়েরি রেজাল্টের মধ্যে কিন্তু ডিরেক্ট কোনো ডাটা থাকবে না, থাকবে শুধু রিসোর্স লোকেশন, যে কোন লোকেশনে। মূলত যেটা হয় যে ডেটাবেস আমাকে কিন্তু ডিরেক্ট ডাটা পাঠায় না। এটা যদি হয়
সার্ভার ল্যাঙ্গুয়েজ, আর এটা যদি হয় ডিবি সার্ভার, এটা যদি হয় আমার ডেটাবেস ডিবি সার্ভার, এটা যদি হয় ডেটাবেস, ডেটাবেসের ভেতরে আমার একটা টেবিল আছে, টেবিলের রেকর্ড আমি কল করছি। সার্ভার যখন তার কাছে কানেক্ট করে এবং কুয়েরি রান করে, কুয়েরি রান করার পর সে কি করে, একটা রিসোর্স লোকেশন, মেমোরি লোকেশন, ওকে, প্রোগ্রামিং এ তার মেমোরি লোকেশন একটা স্পেসিফিক লোকেশনে ডাটাটা দিয়ে দেয়, ওই লোকেশন থেকে পরবর্তীতে সার্ভার ডাটাটা রিড করে। মানে ডিরেক্ট ডাটাটা থ্রু হয় না সার্ভারের কাছে, একটা মেমোরি দেশে ওই ডাটাটাকে রেখে দেয়, তারপরে ওই লোকেশন থেকে ডাটাটাকে রিড করতে হয় পিএসপি ফাংশন দিয়ে। MySQL ফেচ অ্যারে আর MySQL ফেচ এসওক এই ফাংশনগুলো আছে যার মাধ্যমে আমরা মেমোরি লোকেশন থেকে ডাটাগুলো রিড করতে পারি। এখন এই কোয়েরি রেজাল্টটাকে যদি আমরা রিটার্ন করি, কোয়েরি রেজাল্ট ভিউ স্টুডেন্টে গিয়ে এই রেজাল্টটাকে যদি আমরা এখানে রিসিভ করি, লাইক রেজাল্ট, এই পার্টিকুলার রেজাল্টটা যদি এখন আমি ইকো করি, চেক করে দেখছি, আমাকে বলছে কি রিসোর্স আইডি কত 5, ওকে, আমার রিসোর্স আইডি 5, সো এখানে ডাটাটা রেখেছেন। সো আমার টার্গেট হচ্ছে রিসোর্স আইডি থেকে ডাটাগুলো রিড করে লুপ চালিয়ে প্রিন্ট করা। সো একটা ফাংশন আমি কল করে দিতে পারি, একটা লুপ আমি চালিয়ে দিতে পারি এখানে। while নামে একটা লুপ আমি চালিয়ে দেই। while লুপের মধ্যে যেটা অ্যাকচুয়ালি বসবে সেটা হচ্ছে, আমি বলছি একটা করে রো রিটার্ন হবে MySQL ফেস এসও অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে। দ্যাট মিনস এখানে যদি এরকম হয়, অনেকগুলো রো আছে এবং অনেকগুলো কলাম আছে, সার্ভার থেকে যখন রেজাল্ট লোকেশনে আসবো, ফার্স্ট ইটারেশনে প্রথম লুপে while লুপ যখন ফার্স্ট যাবে, MySQL ফেস এসও কি করবে, ফার্স্ট রো যেটা সেটাকে রিড করে কোথায় চলে আসবে, এই রো নামে অ্যারের মধ্যে পাস করে দেবে। এই রোটা তখন কি হয়ে যাবে, একটা 1D অ্যারে যার ইন্ডেক্সের নাম কি স্টুডেন্ট আইডি, ইমেল অ্যাড্রেস, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস, কান্ট্রি, এরকম বোঝা যাচ্ছে। একটা করে রো এর ভেতরে চলে আসবে, যতটা ডাটা আমার এই রিসোর্স লোকেশনে থাকবে লুপ ঠিক ততবার ঘুরবে। আমার কিন্তু এখানে বলে দেওয়ার দরকার নেই যে লুপ কতবার ঘুরবে, রিসোর্স লোকেশনে যতবার সে ডাটা পাবে ততবার যাবে এবং ওখান থেকে একটা একটা করে রো রিড করে নিয়ে আসবে। বোঝা যাচ্ছে? সো আমাকে আদার্স আর কোনো কন্ডিশনে যাওয়ার দরকার নেই, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম এই রোটা প্রিন্ট করে দিতে হবে, রো এর ইন্ডেক্স ইকো রো, আমার ইন্ডেক্সটা হচ্ছে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট, অথবা কি এটা ইমেল অ্যাড্রেস, আর এটা হচ্ছে আমার লাইক অ্যাড্রেস। বোঝা যাচ্ছে? এটা কি ধরনের অ্যারে আকারে আছে, অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে আছে। সো আমরা যদি আউটপুটটা দেখতে চাই, আমার দুইটা ডাটা ছিল, সেই দুইটা ডাটাই এখানে প্রিন্ট হচ্ছে, রাইট? বোঝা যাচ্ছে? আমার কিন্তু দুইটা ডাটা এখানে ডিসপ্লে হচ্ছে। আমি যদি অ্যাড স্টুডেন্টে যাই এবং নতুন করে একটা রেকর্ড অ্যাড করি, লাইক খালিদ হাসান, খালিদ, সেভ স্টুডেন্ট ইনফরমেশন সাকসেসফুলি। আমি যদি ভিউ করি, আমার থার্ড রেকর্ডটা এখানে দেখা যাচ্ছে। সো আমি যে ডাটাটা ইনসার্ট করছি ওই ডাটাটাই আবার এখানে এসে সিলেক্ট হয়ে ডিসপ্লে হচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, সো হাবিব সামনে চলে আসেন। এই কাজটুকুই ব্লগের জন্য করতে হবে, ব্লগের ইনফরমেশন সেভ করা এবং ব্লগের ইনফরমেশন ডিসপ্লে করা। বলেন। অ্যারে হচ্ছে নিউমেরিক অ্যাসোসিয়েটিভ দুইটাই পাঠায়, আর এসওক শুধু অ্যাসোসিয়েটিভ পাঠায়।
নাম্বার অফ রো কতগুলো আছে সেটা রিটার্ন করে। আমার ওই রেজাল্ট লোকেশনে কতগুলো রো আছে সে ওটাকে রিটার্ন করে। আমি যদি কখনো ধরতে চাই নাম রোজ মানে নাম্বার অফ রোজ, তখন ওই ফাংশনটার মাধ্যমে ধরতে পারি। মাইস্কুয়েল ফেস এসও রিটার্ন করে অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স, আর মাইস্কুয়েল ফেস অ্যারে রিটার্ন করে অ্যাসোসিয়েটিভ নিউমেরিক বোথ। ঠিক আছে, মাইস্কুয়েল ফেস রো একটা একটা করে রো রিটার্ন করে এবং সেটা অ্যাসোসিয়েটিভ ওয়েতে রিটার্ন করে। এটা ভিউ স্টুডেন্ট। হ্যাঁ, কানেক্ট করা হয়েছে, অবজেক্ট তৈরি করা হয়েছে, অবজেক্ট দিয়ে ফাংশনটা কল করা হয়েছে স্ট্রেট, এখানে কোনো লজিক নেই। আসার সময় সে জাস্ট ডেটাবেস থেকে ডেটাগুলো তুলে নিয়ে আসছে। হ্যাঁ, আমি রওনা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কোয়েরিটা কিন্তু এই পেজে লেখা হয় নাই, কোয়েরিটা লেখা হয়েছে স্টুডেন্ট ক্লাসে নিচে। তোমাকে স্টুডেন্ট ক্লাসে ফাংশন কল করতে হবে না, আগে ক্লাসটা লোড করতে হবে, ফাংশন কল করতে হবে, ক্লাসের ভেতরে ফাংশন কল করা আছে, কোয়েরি রেজাল্টটা রিটার্ন হয়ে চলে যাচ্ছে কোথায়, এখানে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার স্টুডেন্ট ক্লাসের মধ্যেই সব আছে। আমি ইনসার্ট করছি, আমি ডেটাবেস কানেকশন করছি, ডাটা সিলেক্ট করছি, সব ক্লাসের মধ্যে। এটা যে কোনো নাম হতে পারে। এই ভেরিয়েবলটা ইউজ করছেন কোথায়? এটা তো রিসোর্স লোকেশন, যে কোনো কিছুই হতে পারে। এটা ইউজ করছি এই যে মাইস্কুয়েল ফেস এসওক এর মধ্যে, ওই ফাংশনের কাছে লোকেশনটা আপনি পাঠিয়ে দিচ্ছেন। বুঝতে পেরেছেন? এই লোকেশনটা না দিলে কিন্তু কাজই করবে না। বিল্ট ইন ফাংশন। আমি কোডটা দিয়ে দিচ্ছি হাবিব, সবাইকে কোডটা দিয়ে দেন। এই কোড দেখে দেখে প্রয়োজনে করবে, বাট সবার করে যেতে হবে। ক্রুডের ফার্স্ট দুটো পার্ট ইনসার্ট অ্যান্ড সিলেক্ট, এটা করতেই হবে, মাস্ট। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে একটা একটা করে রো রিটার্ন করবে, প্রতিবারের লুপে একটা করে রো, প্রতিবারের লুপে একটা করে রো। সেম কাজটা করবেন ব্লগের জন্য, ব্লগ টাইটেল, ব্লগ ডেসক্রিপশন। ভয়েল লুপ ছাড়া অন্য কোনো লুপ দিয়ে করাটাই ডিফিকাল্ট হবে, এটা মোর ইজি, রাইট, মোর ইজি। সো আমি যদি রোটাকে প্রিন্ট করি, একটু খেয়াল করেন, আমি কিন্তু রোটাকে প্রিন্ট করে দিয়েছি। আমার প্রথমবার কি দেখেন তো, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, কান্ট্রি আসছে। মানে আমার 3টা ডাটা ছিল, কয়বার লুপ এসেছে? 3টা, এবং অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স এসেছে। এটা যদি আরেকটা ফাংশন আছে ফেচ অ্যারে, আরেকজন বলছিল ওখানে দেখেন 0 আসছে স্টুডেন্ট আইডি, 1 আসছে স্টুডেন্ট নেম, 2 আসছে ইমেল অ্যাড্রেস। তার মানে নিউমেরিকও আসছে, অ্যাসোসিয়েটিভও আসছে। বেটার কোনটা? অ্যাসোসিয়েটিভটা। সো আমরা অলওয়েজ ইউজ করবো কি? অ্যাসোসিয়েটিভই। বোঝা যাচ্ছে? ওকে, আমি এটা পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি।